সো আজকের প্রেজেন্টেশন আমি শুরু করতে যাচ্ছি। আমি এস এম হাসান গরিব। তোমরা আমাকে শো ভাই বলে রাখতে পারো, ঠিক আছে? স্যার বলার দরকার নেই, আই এম ভেরি কমফোর্টেবল কলিং ইউ ভাইয়া। আচ্ছা, আমি পড়াশোনা করেছি ইউনিভার্সিটি অফ শেফিল্ডে। সেখানে আমি ইরাসমাস মুন্দাস ইউরোপিয়ান ইউনিয়নের স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছি। আমার সেকেন্ড ইয়ার ছিল ফ্রেঞ্চ স্কুল অফ পাবলিক হেলথে। বাই ট্রেনিং আই এম এ মেডিকেল ডক্টর, বাট আই বিল্ট মাই ক্যারিয়ার ইন পাবলিক হেলথ অ্যান্ড হেলথ ইকোনমিক্স অ্যান্ড হেলথ অ্যাডমিন। সো শুরু করা যাক। তো আজকে আমরা আলোচনা করব ক্যাম্পাস টু ক্যারিয়ার, এ জার্নি ফ্রম ক্যাম্পাস টু এ ড্রিম কান্ট্রি। সো আলোচনা শুরু করা যাক। প্রথমে টেবিল অফ কন্টেন্টস, লাইক আমরা আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা এখানে ইন্ট্রোডাকশন এন্ড অবজেক্টিভ, দেন ম্যাক্সিমাইজিং ইউর ইউনিভার্সিটি ইয়ার, স্ট্র্যাটেজিক স্টেপস এট ফিনিশিং লাইন। সো লাস্ট ইয়ারে কি ধরনের প্রিপারেশন নিতে হবে, দেন ফাইন্ডিং ইউর পারফেক্ট প্রোগ্রাম এন্ড অপরচুনিটিস, লাইক কোন প্রোগ্রাম আমাকে টার্গেট করা উচিত, কোন দেশ টার্গেট করা উচিত, কোন ধরনের অপরচুনিটি গুলো অ্যাভেলেবেল আছে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নেওয়া, দেন নেভিগেটিং ডকুমেন্টস লাইক প্রো। সো অ্যাকচুয়ালি হোয়াট আই এম ট্রাইং টু সে, লাইক এক একটা ইউনিভার্সিটির, এক একটা দেশের, এক একটা প্রোগ্রামের, এক একটা স্কলারশিপ অপরচুনিটির ডিফারেন্ট টাইপস অফ রিকোয়ারমেন্টস থাকে, ডিফারেন্ট টাইপস অফ ডেডলাইনস থাকে, ডিফারেন্ট টাইপস অফ ডকুমেন্টস থাকে। সো সেগুলোর জন্য আসলে কোন কোন ডকুমেন্টস আমার হাতে রাখা উচিত, কি কি লাগতে পারে, কি কি আগে থেকে নোট ডাউন করা উচিত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। দেন স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড, মাই জার্নি, আমার জার্নিটা একটু শেয়ার করবো। আমার জার্নি ইটস কাইন্ড অফ এ লিটল বিট ডিফারেন্ট। তারপরে আমরা আলোচনা করব কিভাবে কমন চ্যালেঞ্জেস গুলো আমরা ওভারকাম করব, এবং কোন ধরনের মিস্টেক গুলো ইউজুয়ালি স্টুডেন্টসরা বা অ্যাসপিরিয়েন্টরা, স্কলারশিপ অ্যাসপিরিয়েন্ট বা হায়ার স্টাডি অ্যাসপিরিয়েন্টরা নর্মালি করে, এবং সেই মিস্টেক গুলো কিভাবে অ্যাভয়েড করা যায়। কারণ আমি পার্সোনালি লাইক অনেক দেশ বিদেশের অনেকই মেন্টরিং করেছি, এবং কোন ধরনের মিস্টেক গুলো ইউজুয়ালি স্টুডেন্টরা করে সে সম্পর্কে একটা আইডিয়া দিতে পারবো। এবং সর্বশেষ কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন আছে। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যান্সার ইউর কোয়েশ্চেনস। সো ফার্স্ট অফ অল, লাইক ইন্ট্রোডাকশন অন অবজেক্টিভ। সো হাউ টু কিক স্টার্ট ইউর জার্নি, অ্যান্ড সেটা করার জন্য আসলে আমাদেরকে ক্লিয়ার গোল সেট করতে হবে, ঠিক আছে? এবং সাকসেস ইজ এ ভেরি অবজেক্টিভ টার্ম। অবজেক্টিভ টার্ম ইন এ সেন্স, লাইক একজনের কাছে সাবজেক্ট সাকসেস ব্যাপারটা এক এক রকম ভাবে এক এক রকম মিনিং বা এক এক রকম অর্থ তৈরি করে। সেক্ষেত্রে অনেকের কাছে বাইরে পড়তে যাওয়াটা হইতে পারে যে আমি বাইরেই যাব, ঠিক আছে? অনেকের কাছে বাইরে পড়তে যাওয়াটা হইতে পারে যে না, আমি আমার ক্যারিয়ারটাকে একটা ডিফারেন্ট জায়গায় দেখতে চাই। অনেকের কাছে বাইরে পড়তে যাওয়া হইতে পারে যে না, আমার ফ্যামিলিতে আই এম দা অনলি আর্নিং পার্সন অ্যান্ড আই ওয়ান্ট টু আর্ন মানি, এবং অনেক টাকা আয় করতে চাই। সো এক একজনের কাছে বাইরে পড়তে যাওয়ার অর্থ এক এক রকম, এক একজনের কাছে সাকসেসের মিনিংটা এক এক রকম। ফর এক্সাম্পল, আমার কাছে বাইরে পড়তে যাওয়াটা সাকসেসের থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল যে আমি তো বাংলাদেশে চাকরি করছি, বাট হোয়াট ইফ আমি বাইরে পড়তে যাই বা বাইরের গ্লোবাল একটা ক্যারিয়ার যদি করতে যাই, সেটা কেমন হবে? সো প্রথমেই আমাদেরকে জানতে হবে বাইরে পড়তে যাওয়াটা কি। বাইরে পড়তে যাওয়ার আসলে আপনি ব্যাচেলরের জন্য পড়তে যেতে পারেন, আপনি মাস্টার্স এর জন্য পড়তে যেতে পারেন ব্যাচেলর কমপ্লিট করে বাংলাদেশ থেকে। আবার দেখা যাচ্ছে আপনি মাস্টার্স কমপ্লিট করে অনেকে পিএইচডির জন্য বাইরে পড়তে যেতে পারেন, ঠিক আছে? সো স্টাডি অ্যাব্রোডে আমরা ব্যাচেলর পড়তে যেতে পারি, মাস্টার্স পড়তে যেতে পারি, অনেক সময় পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স বা পিএইচডির জন্য পড়তে যেতে পারি। তারপরে যে নো দাই সেলফের ব্যাপারটা, নো দাই সেলফের ব্যাপারটা আসলে যেটা জানা সবচেয়ে দরকার যে আমি কি চাই, ঠিক আছে? এবং আমার প্রোফাইলটা কোথায় দাঁড়িয়ে আছে। ফর এক্সাম্পল, আমার যদি আহ আমার সিজিপিএ খুব একটা ভালো না, কিন্তু আমি বাইরে পড়তে যেতে চাই, সেক্ষেত্রে আমার আর কি কি অ্যাডিশনাল জিনিস থাকা দরকার যেখানে আমার কম বা একটু মিডিয়াম মানের সিজিপিএ থাকলেও অন্যান্য জিনিসগুলো দিয়ে সেগুলো কভার করতে পারি। বা আমার সিজিপিএ হয়তো ভালো না, বাট আমার আইএলটিএস স্কোর ভালো, বা আমার হয়তো আইএলটিএস স্কোর ভালো না, সিজিপিএ ভালো, বাট আমার পাবলিকেশন আছে। এরকম এক একটা সাকসেসফুল ক্যান্ডিডেট প্রোফাইল অনেক কিছুর সমষ্টিগত একটা সামেশন, এবং সেই জায়গা থেকে
আপনি যদি ভাবতে চান যে আমি বাইরে পড়তে যাব, এবং আপনার যদি মনে প্রশ্ন জাগে হোয়াই আই ওয়ান্ট টু চুজ স্টাডি অ্যাব্রোড, সেটার আমি ওই যে বললাম যে এক একজনের কাছে আসলে সাকসেসের এক এক রকম মিনিং, এবং কেউ বাইরে বাইরে পড়তে যেতে চায় যে তার ক্যারিয়ারে সে ভালো করতে চায়, কেউ রিসার্চার হতে চায়, কেউ অনেক টাকা আয় করতে চায়, কেউ আহ, বাংলাদেশে না গ্লোবাল স্টেজে নিজে চাকরি করতে চায়, নিজে জব করতে চায়। এরকম ডিফারেন্ট অনেকগুলো অপশন থাকে। এবং আপনার হয়তো মনে হতে পারে যে ইজ ইট এ গুড অপশন, আমি কি বিসিএস করব, নাকি আমি ব্যাংকের চাকরি করব, নাকি আমি বাইরে পড়তে যাব, নাকি আমি একটু অন্যভাবে ভাববো, আমি একটু আউট অফ দ্য বক্স ভাববো। এখন সত্যি কথা বলতে সবাই হয়তো বিসিএস এর চাকরি পছন্দ হবে না। ফর এক্সাম্পল আমি নিজের কথাই বলি, আমি যখন মেডিকেলে ফাইনাল ইয়ার ছিলাম, আমি আমি ফাইনাল ইয়ার বলতে আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে আই ওয়াজ ভেরি ক্লিয়ার টু মাইসেলফ যে আমি বিসিএস দিবনি। এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি কেন বিসিএস এর প্রতি ইন্টারেস্টেড ছিলেন না, সেটা এক্সপ্লেইন করতে গেলে আমার আরেকটা সেশন নিতে হবে। বাট আমি বলছি না যে বিসিএস খারাপ, কিন্তু আমার কাছে বাইরে পড়তে যাওয়া বা আমার কাছে একটা ভালো নাম করা একটা ভালো র্যাঙ্কিং এর ইউনিভার্সিটিতে পড়তে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল, বা আমার কাছে মনে হয়েছিল যে দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট রাদার দ্যান গোয়িং ফর বিসিএস। ঠিক একইভাবে অনেকের হয়তো বিসিএস হবে না, অনেকের হয়তো ব্যাংকে চাকরি হবে না, কিন্তু তার প্রোফাইল দিয়ে সে হয়তো বাইরে যেতে পারবে, সেক্ষেত্রে হয়তো তার জন্য বাইরে যাওয়াটাই বেস্ট অপশন বিসিএস বা ব্যাংকের চাকরি থেকে। সো এই এই প্রস এন্ড কনস গুলা আপনাকে নিজে যাচাই করতে হবে, এবং মাঝে মাঝে হয়তো নিজের কাছে ওই ক্লারিটিটা আসবে না, সেক্ষেত্রে হয়তো যারা বিদেশে থেকেছে বা যারা বিসিএস ছেড়ে দিয়ে বা ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে বাইরে পড়তে গিয়েছে তাদের সাথে কনসাল্ট করতে হবে। এবং আসলে আপনি অনেকগুলো মানুষের সাথে কথা বলার সাথে সাথে আপনি একটা সেন্স অফ ক্লারিটিও ডেভেলপ। এখন আমি এখানে আপনাদেরকে কয়েকটা দেশের নাম দেখাচ্ছি বা ফ্ল্যাগ দেখাচ্ছি। এইসব দেশগুলোতেই ম্যাক্সিমাম বাংলাদেশি স্টুডেন্টরা পড়তে যায়, কিন্তু এর বাইরেও আরো অনেক দেশ আছে যেখানে বাংলাদেশি স্টুডেন্টরা পড়তে যায়। আমি একটু তানভীরকে বলবো যে তানভীর, আমি সবাইকে একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা আজকে এই ওয়েবিনার জয়েন করেছেন তারা আসলে কোন দেশে পড়তে যেতে চান যদি সুযোগ পান, একটু যদি কমেন্ট বক্সে লিখতেন। আচ্ছা, এইবার আমি একটু বলি, এখানে আপনারা অনেকেই লিখেছেন বিভিন্ন বিভিন্ন দেশের মেনশন করেছেন। আমি একটু আপনাদের একটু ক্লারিটি দেওয়ার জন্য আর একটু আলোচনা করি। কেউ লিখেছেন ইউএসএ অর অস্ট্রেলিয়া, কেউ লিখেছেন ইউরোপ, কেউ লিখেছেন জাপান অর অস্ট্রেলিয়া আর জাপান ও নিউজিল্যান্ড। এখন বাইরের কান্ট্রি গুলোতে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে যেটা ফোকাস করতে হবে, আপনাকে পার্টিকুলারলি একটা আহ, একটা দেশ বা একটা মহাদেশকে ফোকাস করতে হবে ফার্স্টে। ফর এক্সাম্পল আপনি যদি ইউএসএ তে অ্যাপ্লাই করতে চান, আপনাকে নর্থ আমেরিকা ফোকাসড হয়ে অ্যাপ্লাই করতে হবে। একই সাথে আপনি হয়তো ইউরোপ অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেজন্য আপনাকে আলাদা ফোল্ডার বা আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে। সো অনেক সময় অনেকে একই সাথে সব জায়গায় অ্যাপ্লাই করে, অনেক সময় অনেকে জাস্ট একটা কন্টিনেন্ট বা একটা এরিয়া ফোকাস রেখে অ্যাপ্লাই করে। সো এই আহ নিজে কোথায় যেতে চাই বা নিজেকে কোথায় দেখতে চাই সেই সেই ব্যাপারে ক্লারিটি থাকাটাও দরকার। এবং অনেকের পার্সোনাল প্রিফারেন্স থাকে। ফর এক্সাম্পল আমার একজন ফ্রেন্ড ছিল, ও কোনো ও ও ও ও কোনোদিনই ইউএসএ যেতে চায় না, ও ইউরোপে সেটেল হয়েছে কারণ ওর ইউরোপ পছন্দ ছিল। সো আপনি কোথায় যেতে চান, কোথাকার এনভায়রনমেন্ট, কোথাকার স্টাডি স্টাডি অপরচুনিটিস আপনার ভাল লাগে, বা কোথায় নিজেকে দেখতে চান। আমি অনেক মানুষকে দেখেছি যারা নিজেদেরকে দেখতে চায় যে সৌদি আরবে পড়তে যাবে, বা ইজিপ্টে পড়তে যাবে, মিশরে পড়তে যাবে, বা ওমানে পড়তে যাবে, মালয়েশিয়া ইন্দোনেশিয়া পড়তে যাবে। সো এই এই ক্লারিটি গুলো থাকা দরকার, একটু কোথায় আসলে যেতে চাই। এবং সেইটা যদি একটু একটু ক্লিয়ার হওয়া যায় তাহলে অ্যাপ্লিকেশন করাটা সহজ হয়, ইউনিভার্সিটি টার্গেট করা সহজ হয়, প্রোগ্রাম টার্গেট করা সহজ হয়। এখন আপনাদেরকে আমি যে বিষয় বলতে চাই যে ইউনিভার্সিটি ইয়ারে থাকতে, ফর এক্সাম্পল আপনি এখন অনার্স অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছেন, বা অনার্স এর সময়মাত্র ঢুকেছেন, সেক্ষেত্রে আপনার ফার্স্ট প্রায়োরিটি কি হওয়া উচিত যদি আপনি বাইরে পড়তে যেতে চান?
আমার সাজেশন থাকবে আপনি চেষ্টা করবেন একটি ভালো সিজিপিএ মেনটেন করা বা ভালো একটা মার্ক মেনটেন করা থ্রু আউট ইউর ব্যাচেলার জার্নি। এতে কি হবে, এতে আপনার হয়তো যখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ব্যাচেলার আপনি আপনার ফাইনাল মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট পাবেন, আপনি একটা ভালো সিজিপিএ হাতে নিয়ে বের হতে পারবেন। এবং তাতে যে সুবিধাটা হবে, বাইরে অ্যাপ্লাই করতে গেলে মাস্টার্স এর জন্য আপনি যদি স্কলারশিপ বা ওয়েভার বা পার্শিয়াল ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে যান, আপনার সিজিপিএ দেখে অনেক সময় তারা কনভিন্স হতে পারে, বা অনেক সময় মেরিট বেসড যে অ্যাপ্লিকেশন গুলো থাকে, মেরিট বেসড ফান্ডিং, ফর এক্সাম্পল ইউএসএ, ইউকে এবং ইউরোপে মেরিট বেসড ফান্ডিং এ দেখা যাচ্ছে 5,000 থেকে 10,000 পাউন্ড বা 5,000 থেকে 10,000 ডলার, ইউরো ওয়েভার পাওয়া যায়। সো এই সিজিপি এরও কিন্তু একটা ভালো ইম্পর্টেন্স আছে বাইরে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। সেকেন্ড যেটা করতে হবে, আপনাকে একটা ভালো রিলেশনশিপ মেনটেন করতে হবে ফ্যাকাল্টির সাথে। ফ্যাকাল্টি বলতে আপনার আপনার যারা টিচার আছে, যারা আপনাদেরকে ক্লাস নেয়, বা যাদের প্রজেক্টে বা যাদের ল্যাবে আপনারা কাজ করেন ব্যাচেলারের সময়, তাদের সাথে যদি আপনার একটা ভালো রিলেশনশিপ থাকে, ভালো রিলেশনশিপ বলতে আমি একাডেমিক রিলেশনশিপ বুঝাচ্ছি, যে সেটা আপনাকে হেল্প করবে তাদের কাছ থেকে একটা ভালো রিকমেন্ডেশন লেটার পেতে। কারণ ম্যাক্সিমাম সময়ে আমাদের দেশে রিকমেন্ডেশন লেটার পাওয়াটা একটা খুব বড় ঝক্কির বিষয়। তার কারণ হলো আমাদের ম্যাক্সিমাম ভার্সিটি গুলো বা ম্যাক্সিমাম একাডেমিক ইনস্টিটিউশন গুলো তাদের নিজেদের ডোমেইন ইউজ করে না, এবং ম্যাক্সিমাম বাইরের ইউনিভার্সিটি গুলো বা বাইরের অর্গানাইজেশন গুলো তারা চায় যে রিকমেন্ডেশন লেটারটা ইনস্টিটিউশনাল ডোমেইন থেকে যাক। সো এক্ষেত্রে আপনার যদি একটা ভালো রিলেশনশিপ থাকে, হয়তো পার্সোনাল ইমেল থেকে পাঠালেও অনেক সময় সেটা আপনি কনভিন্স করে বাইরের ইউনিভার্সিটি বা অর্গানাইজেশন গুলোকে বলতে পারেন যে আমার এই ফ্যাকাল্টি এখান থেকে যোগাযোগ করবে। থার্ড যেটা আমি বলবো, ভলেন্টিয়ারিং এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এখন বাইরের দেশগুলোতে ওরা যখন একটা স্কলারশিপ সার্কুলেট করে বা একটা ফান্ডিং বা ওয়েভার সার্কুলেট করে, ওরা কিন্তু সবার জন্য সেটা সার্কুলেট করে না। ওরা আসলে এমন কাউকে সেই সুযোগটা দিতে চায় যে আসলে ওদের ওই সাপোর্টটা নিয়ে ভ্যালু অ্যাড করতে পারবে। ফর এক্সাম্পল, একজন মানুষ যে থ্রু আউট তার লাইফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা ভলেন্টিয়ারিং এ ইনভলভ ছিল, এবং সে যদি তার স্টেটমেন্ট অফ পারপাজে তার লিডারশিপ স্কিল নিয়ে বা কমিউনিকেশন স্কিল নিয়ে দু একটা এক্সাম্পল দিতে পারে, বা তার সিভিতে বা তার পোর্টফোলিওতে যদি একটা সার্টিফিকেট থাকে যে সে ওয়ান্স ইন এ হোয়াইল স্কুলে বয় স্কাউটের ছিল, বা মেডিকেল কলেজে পড়ার সময় বা ভার্সিটিতে পড়ার সময় সে ব্লাড ডোনেশন গ্রুপে কাজ করেছে, সেক্ষেত্রে এই ধরনের সার্টিফিকেট বা এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স থাকে এবং সেটা যদি আপনি স্টেটমেন্ট অফ পারপাজে অ্যাড করতে পারেন বা আপনার পোর্টফোলিওতে যদি উল্লেখ থাকে, সেটা অনেক সময় ভ্যালু অ্যাড করে। সেটা দেখে অনেক সময় স্কলারশিপ অ্যাওয়ার্ডিং বডি তারা ভাবতে পারে যে না, ইউ হ্যাভ দ্যাট লিডারশিপ কোয়ালিটি অর কমিউনিকেশন কোয়ালিটি, ইউ হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি টু 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 কমিউনিকেট উইথ পিপল, টু অ্যাডাপ্ট ইন এ ডিফারেন্ট এনভায়রনমেন্ট অর সিচুয়েশন। 4 নম্বর আমি যেটা বলবো, যে রিসার্চ এবং পাবলিকেশনে গুরুত্ব দেওয়া। ফর এক্সাম্পল, আমরা যখন ব্যাচেলার লেভেলে থাকি, আমাদের হয়তো থিসিসের কাজ করা লাগে ফাইনাল ইয়ারের দিকে এসে, বা আমরা কখনো কখনো আমাদের প্রেজেন্টেশন তৈরি করা লাগে বা গ্রুপ ওয়ার্ক তৈরি করা লাগে। এইগুলা আমরা খুব ক্যাজুয়ালি অত মনে রাখি না বা সেভ করে রাখি না অনেক সময়, কিন্তু এগুলোও কিন্তু আপনার রিসার্চ এক্সাম্পল, এবং এগুলো থেকেও কিন্তু মানুষ অনেক সময় পাবলিকেশন বের করতে পারে। বা অনেক সময় এটাও আমি দেখেছি যে নিজের ফ্যাকাল্টি বা প্রফেসরদের সাথে কাজ করার সুযোগ তৈরি করে নিতে পারে যে স্যার আমি বা ম্যাম আমি আপনার কাজ নিয়ে খুব ইন্টারেস্টেড, আমি আপনার কোনো প্রজেক্টে ইনভলভ হতে চাই বা আপনার সাথে আমি পাবলিকেশন করতে চাই, আমি আপনার আন্ডারে কাজ শিখতে চাই। সো এটা কিন্তু স্টুডেন্ট অবস্থায় অনেকেই এই ধরনের অ্যাপ্রোচে এগিয়ে যায়, এবং স্টুডেন্ট অবস্থায় বা ফাইনাল ইয়ারে তারা কিন্তু একটা দুইটা পাবলিকেশন বের করেও ফেলে। হতে পারে সেটা ফ্যাকাল্টির সাথে বা ক্যাম্পাসের বড় ভাই বা সিনিয়র আপুদের সাথে, এরকম অনেক এক্সাম্পল কিন্তু আছে। লাস্টলি যেটা বলবো, যে ডেভেলপিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। আজকে যেমন আইএলটিএস এর সেশনে আপনাদেরকে বলা হলো যে কিভাবে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে হবে,
কিভাবে আইএলটিএস ইজ নট অ্যাবাউট লাইক লার্নিং অ্যাবাউট স্ট্র্যাটেজি অর স্কিল, ইট ইজ অ্যাকচুয়ালি এ মিডিয়াম অফ কমিউনিকেশন। এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, বাংলা যেমন একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশও একটা ল্যাঙ্গুয়েজ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমরা কিন্তু সেই প্লে গ্রুপ থেকে ভার্সিটি লেভেল পর্যন্ত, ব্যাচেলার পর্যন্ত আমরা ইংলিশে পড়ালেখা করি, ইংলিশ একটা সাবজেক্টও আছে, বাট স্টিল মেজরিটি অফ আস আর ভেরি উইক ইন ইংলিশ। তার কারণটা কি? তার কারণ হলো ইংলিশটাকে আমরা সাবজেক্ট হিসেবে ট্রিট করি, ইংলিশটাকে আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করি না। আমরা যদি ইংলিশটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করতাম, তাহলে আমরা ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা খুব ফ্লুয়েন্টলি ইংলিশে কমিউনিকেট করতে পারতাম। কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ট্রিট করার জন্য ইংলিশ আমরা সাবজেক্ট হিসেবেই দেখেছি, যেমন অঙ্ক বিজ্ঞানকে একটা সাবজেক্ট হিসেবে দেখেছি। সো আমাদেরকে ইংলিশকে ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখতে হবে এবং সেই ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করতে হবে, এবং তার জন্য বিস্তারিত আজকে অলরেডি আলাপ হয়ে গিয়েছে, আমি সেইখানে সেটার বিস্তারিত আলাপে আর না গেলাম। আচ্ছা, এবার তারপরে যেটা করতে হবে, স্ট্র্যাটেজিক স্টেপ অ্যাট ফিনিশিং লাইন। সো মাস্টার ইউর ফাইনাল ইয়ার। ফাইনাল ইয়ারে আমি কি ধরনের প্রিপারেশন নিব? ফাইনাল ইয়ারে আমার যেটা মাথায় রাখতে হবে যে আমি কি মাস্টার্সটা বাংলাদেশ থেকে করব, নাকি আমি, আমার যদি একটা ভালো সিজিপিএ থাকে, আমার যদি অন্যান্য অ্যাসোসিয়েটেড বিষয়, ফর এক্সাম্পল আমার আইএলটিএস যদি রেডি থাকে, বা আমার যদি একটা দুইটা রিসার্চ বা পাবলিকেশন বা ভলেন্টিয়ারিং এর এক্সপিরিয়েন্স থাকে, বা অনেকে আছেন ব্যাচেলার কমপ্লিট করে জবে ঢুকে চান বা ইন্টার্নশিপ করার সুযোগ পান, সেই 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 অপরচুনিটি গুলো যদি থাকে এবং সেই অ্যাচিভমেন্ট গুলো যদি অলরেডি আমার প্রোফাইলে থাকে, তো সেক্ষেত্রে অনেকে ভাবতে পারেন যে না, আমি মাস্টার্স বাংলাদেশে করবো না, আমি মাস্টার্স হয়তো বাইরে অ্যাপ্লাই করতে পারবো, এবং অনেকে অ্যাপ্লাই করেও, এবং অনেকে সরাসরি ব্যাচেলার কমপ্লিট করে মাস্টার্স এর স্কলারশিপও পায়। আবার অনেকে আছেন বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করে তারা কিন্তু বাইরে আবার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন। আমার নিজের এক্সাম্পলই আমি দিতে পারি, আমি বাংলাদেশে একটা স্কলারশিপ পেয়েছিলাম, এখানে আমি মাস্টার্স কমপ্লিট করে বাইরে আবার আরেকটা স্কলারশিপে মাস্টার্স পড়তে গিয়েছিলাম। সো সেটা সেটা একটা মানে একটা বিবেচনার বিষয়। তারপরে যেটা আসে, when will I sit for IELTS এক্সাম? সো এখানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যখন আইএলটিএস এর জন্য বসি, আমার মাথায় ছিল মানে আমি কিন্তু অনেককেই দেখেছি যে আইএলটিএস বাইরে যাব, তারা জাস্ট ওই প্ল্যানিং স্টেজেই আটকে থাকে, এক্সিকিউশন আর করতে পারে না। সো মানুষ কিন্তু আসলে দুই ধরনের, আমি একটা কথা বলে রাখি। কিছু মানুষ আপনি দেখবেন যারা আজীবন শুধু প্ল্যান করে গেছে, কোনো কোনো কিছু এক্সিকিউট করতে পারেনি, এবং তারা সবসময় প্ল্যানিং স্টেজে আটকে থাকে। এবং কিছু মানুষ দেখবেন যে প্ল্যানিং করে এক্সিকিউট করে, তারা কিন্তু এক্সিকিউশনের পরে সাকসেসও গ্যাদার করে, সাকসেসও রিচ করতে পারে। সো সেক্ষেত্রে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, আমি সবাইকেই বলি যারা বাইরে পড়তে যেতে চান, গো ফর আইএলটিএস অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, আপনি যখনই আইএলটিএস দিবেন, আইএলটিএস এর মেয়াদ থেকে 2 বছর, আপনি যখনই আইএলটিএস দিবেন, আপনার হাতে যখন আইএলটিএস এর রেজাল্ট চলে আসবে, আপনার পিছনে তখন ওই যে, আমি খুব একটা উইয়ার্ড এক্সাম্পল ইউজ করি, যে রকেট যখন আমরা দেখি না, পিছনে রকেটের আগুন জ্বলতে থাকে, রকেট এগোতে থাকে, আইএলটিএস এর রেজাল্ট হাতে পাওয়াটাও রকেটের মতো একটা সিচুয়েশন, যে আপনি আইএলটিএস এর রেজাল্ট হাতে পেয়েছেন, আপনার মাথায় তখন অলরেডি আগুন জ্বলা শুরু করবে, যে আমার হাতে 2 বছর টাইম আছে, এই 2 বছরের ভিতরে আমাকে কিছু একটা ক্র্যাক করতে হবে, স্কলারশিপ বা বাইরে যদি পড়তে যেতে চায়। ঠিক আছে, তো আমার সাজেশন থাকবে, গো ফর আইএলটিএস অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখন একই সাথে আরো একটা জিনিস, যে শুধু আইএলটিএস কি আমার জন্য এনাফ? না, শুধু আইএলটিএস আমার জন্য এনাফ না। আইএলটিএস হলো আপনাকে স্টার্টিং একটা পুশ দিবে, কিন্তু একই সাথে আপনাকে আরো মাথায় রাখতে হবে আপনি কোন সাবজেক্টে পড়তে চান, কোন ইউনিভার্সিটিতে যেতে চান, কোন দেশে যেতে চান। ফর এক্সাম্পল, অনেকে হয়তো ইউএসএ যেতে চান, কিন্তু ইউএসএ আপনি আপনার মনের মতো ইউনিভার্সিটি বা সাবজেক্ট কি পাচ্ছেন, বা যে রিকোয়ারমেন্ট চাচ্ছে সেটা হয়তো ইউএসএ এর জন্য আপনার জন্য মানে কনভিনিয়েন্ট না, বা সেটা হয়তো ইউরোপের কোন একটা দেশে আপনি ভালো একটা সাবজেক্ট পাচ্ছেন বা ইউনিভার্সিটি পাচ্ছেন, বা আপনার যে এলিজিবিলিটি আছে বা আপনার যে পোর্টফোলিও আছে সেটা হয়তো ইউরোপের কোন একটা দেশের সাথে ম্যাচ করছে, সেক্ষেত্রে আপনি হয়তো ইউএসএ যাওয়ার চিন্তা বাদ দিয়ে ইউরোপের কোন একটা দেশে যেতে পারেন। সো চুজিং সাবজেক্ট, ইউনিভার্সিটি, কান্ট্রিজ, এগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। এগুলো কেন ইম্পর্টেন্ট? তার কারণ হলো অনেক সময় কোন দেশে যাব, কোন সাবজেক্টে পড়বো, কোন ইউনিভার্সিটিতে যাব,
এর চক্করে অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। এবং কিছু কিছু মানুষ দেখবেন দে আর ভেরি মাচ অবসেসড অ্যাবাউট ইউনিভার্সিটি র্যাঙ্কিং। আমার কথা হলো, বাইরে পড়তে গেলে ইউনিভার্সিটি র্যাঙ্কিং এতটা ম্যাটার করে না, আনলেস ইউ আর গোয়িং ফর এমআইটি অর আইভি লিগ ইউনিভার্সিটিস অর অক্সফোর্ড অর ক্যাম্ব্রিজ। এর বাইরে আসলে আপনি কোথায় পড়ছেন এইগুলা এত বাইরে জব করতে গেলে বা বাইরের মানুষ এত দেখতে যায় না, এটাই সত্যি কথা। এবং তারপরে যেটা হয় যে সার্চিং ফর সুপারভাইজার এন্ড স্কলারশিপ বা অপরচুনিটিস, এই এই ঘাটাঘাটি করাটাও কিন্তু একটা খুব লং টার্ম এবং সময় সাপেক্ষ ব্যাপার। সো সেই জিনিসটা আসলে অনার্সে থাকতে থাকতেই বা ব্যাচেলারে থাকতে থাকতেই একটা লিস্ট করে ফেলা। যেমন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে আমি প্রায় আহ, একটা লম্বা লিস্ট বানিয়েছিলাম। আজকে সেই লিস্টটা গিফট হিসেবে আপনাদের জন্য থাকবে। এবং এটা আমার অনেক দিন টাইম লেগেছিল এই লিস্টটা বানাতে, এবং আপনারা সেই 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 লিস্টটা পাবেন মানে উইদিন এ ক্লিক। সো এবং আমি আরো একটা লিস্ট বানিয়েছিলাম যে ইউরোপে আমার আমার মেইনলি আসলে ইউরোপ ফোকাস ছিল সব সময়। সো আমি একটা লিস্ট বানিয়েছিলাম ইউরোপের কোন কোন দেশে কোন ইউনিভার্সিটি আছে, কোন ইউনিভার্সিটি কি কি স্কলারশিপ অফার করে, এবং আমার একটা এক্সেল ফাইলও ছিল, সেটা অনেক পুরনো। সো এরকম ভাবে কিন্তু সময় দিতে হবে, এবং এবং এক একটা ইউনিভার্সিটির এক একটা স্কলারশিপ অপরচুনিটির এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে, বা একটা ফান্ডিং বা একটা ওয়েভারের অনেক রকম রিকোয়ারমেন্ট থাকে, অনেক কি কি ডকুমেন্ট লাগবে তারও অনেক ডিফারেন্স থাকে। সো এইগুলা এক জায়গায় করা, একটা এক্সেল শিট মেনটেন করা বা একটা গাইডেন্স পাওয়া, এটা কিন্তু খুব রেয়ার। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে আমি কোনো গাইডেন্স পাই নাই। আমি সবসময় আজকে আপনারা যে সুযোগটা পাচ্ছেন, যে অপরচুনিটি পাচ্ছেন যে একটা ওয়েবিনার অ্যাটেন্ড করার, সেখান থেকে এই বিষয়গুলো কিছুটা হলেও জানার, সেই সুযোগটা আমাদের বেলায় ছিল না। আমরা লাইক অনেকটা সেলফ সাফিসিয়েন্ট, গুগল ঘেটে ঘেটে, সে সময় তো চ্যাট জিপিটিও ছিল না যে কিছু একটা লিখে ইমিডিয়েট অ্যান্সার পেয়ে যাবো। গুগল ঘেটে ঘেটে, বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেটে ঘেটে সেই ইনফরমেশন গুলো বের করা, এক জায়গায় করা, এবং নিজে নিজেই অ্যাপ্লিকেশন করা। কেউ ছিল না যে একটা এসওপি রিভিউ করে দিবে বা রিকমেন্ডেশন লেটার লিখে দিবে। সো এই ব্যাপারগুলো কিন্তু ঘাটাঘাটি করার ব্যাপার আছে। এবং তারপরে অনেক সময় অনেকে আছে যে ক্যারিয়ার ফোকাস সুইচ করতে। ফর এক্সাম্পল আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিই। আমার একটা ফ্রেন্ড, সে হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে, এবং ওর একটা মাইনর ছিল যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো পরে কিন্তু ও ইউরোপে পড়তে গিয়েছে সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাস্টেনেবিলিটি উপরে। সো ও কিন্তু ওর যে ওই যে সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং যে মাইনরটা ছিল, বাংলাদেশে ইউআইইউ তে পড়ার সময় এরকম একটা টপিক নিয়ে ওর একটা মাইনর কোর্স ছিল, সেটাকে ফোকাস করে সে কিন্তু বাইরে একটা স্কলারশিপ, ইউরোপীয় ইউনিয়নের একটা স্কলারশিপ নিয়ে সে কিন্তু চলে গিয়েছে। সো এইরকম ভাবে অনেক সময় ক্যারিয়ার ফোকাস করতে চান অনেকে, যে কোর ক্যারিয়ার যেটা থেকে সেটার থেকে একটু বাইরে গিয়ে একটু ল্যাটারাল কোন একটা টপিকে যদি ফোকাস থাকে, সেখানেও কিন্তু সুইচ করার অপরচুনিটি আছে। এবং আপনাদের খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন জানাই, আমার একটা ফ্রেন্ড, সে কিন্তু পড়াশোনা করেছে আর্টস, আর্টসে পড়াশোনা করেছে। পরে সে চারুকলায় আপনার আর্ট অফ হিস্ট্রি, হিস্ট্রি অফ আর্ট নিয়ে পড়াশোনা করেছে। সেখান থেকে সে ইন্ডিয়াতে স্কলারশিপ নিয়ে রবীন্দ্র ভারতীতে পড়াশোনা করেছে, হিস্ট্রি নিয়ে কিন্তু। এবং পরে সে হিস্ট্রি নিয়ে ফ্রান্সেও পড়াশোনা করতে গিয়েছে। সো আপনারা যারা ভাবছেন যে আচ্ছা আমি তো এইরকম পলিটিক্যাল সায়েন্সে পড়ি, বা আমি তো এরকম খুব আননোন একটা সাবজেক্টে পড়ি, আমার জন্য অপরচুনিটি আছে কিনা, বা আমি সোসিওলজিতে পড়ি, আমার জন্য অপরচুনিটি আছে কিনা, অবশ্যই অপরচুনিটি আছে। সব সাবজেক্টে অপরচুনিটি আছে, শুধু একটা সাবজেক্টে একটু অপরচুনিটি হয়তো কম, আমি সেটারও অপরচুনিটি আছে। যে অনেকে আছে যে আমি তো বাংলায় পড়াশোনা করছি, আমি বাইরে যেতে পারবো কিনা। হ্যাঁ, আপনি বাইরে যেতে পারবেন, বাট একটু মানে একটু বাঁকা গলি দিয়ে হয়তো যেতে পারবেন, কিন্তু অন্যান্য সব সাবজেক্টেই কম বেশি অপরচুনিটি আছে বাইরে পড়তে যাওয়ার। আচ্ছা, আর সর্বশেষ যেটা আমি বলতে চাই, অনেকে আছেন যে অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, ভালো সিজিপিএ, হয়তো কিছু অ্যাডিশনাল কোর্স করেছেন রিসার্চ নিয়ে, বা দুটো একটা পাবলিকেশন আছে, সেক্ষেত্রে আপনারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চান কিনা, বা আরেকটা মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে চান কিনা। আমার সাজেশন থাকবে, যদি আপনি কনফিডেন্ট ফিল করেন নিজের পোর্টফোলিও নিয়ে যে না আমি একটু
আমার এই পোর্টফোলিও নিয়ে আমি পিএইচডি অ্যাপ্রোচ করতে চাই, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে গো ফর বোথ মাস্টার্স এন্ড পিএইচডি। যেটা আপনার কপালে থাকে, যেটা কাজে লাগে, সেটা দিয়ে শুরু করেন। ইউ উইল আলটিমেটলি ক্যান কমপ্লিট এ পিএইচডি আফটার ডুইং দ্যাট মাস্টার্স। আর যদি সরাসরি পিএইচডির অফার পেয়ে যান, তাহলে তো বেস্ট অফ লাক, কংগ্রাচুলেশনস। এবং তারপরে যেটা আছে যে ফাইন্ডিং ইউর পারফেক্ট প্রোগ্রাম এন্ড অপরচুনিটিস। সো এই যে এটা বললাম যে রাইট সাবজেক্ট এবং কোর্স টাইপ। এখন ঘটনা হলো, আমরা বাংলাদেশে যে কমন সাবজেক্ট গুলো পড়ি, সেই সাবজেক্টে হয়তো ওই রকম আপনি স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ প্রোগ্রাম পাবেন না ইউনিভার্সিটি গুলোতে, কিন্তু অনেক সময় কাছাকাছি প্রোগ্রাম থাকে। ফর এক্সাম্পল, আমার ক্যারিয়ার পাবলিক হেলথে, কিন্তু আমি পরে পাবলিক হেলথেরই একটা এক্সটেনশন হেলথ ইকোনমিক্সে পড়াশোনা করেছি। সো এই ব্যাপারগুলো আপনার সাবজেক্টেরই হয়তো একটা এক্সটেনশন বা একটা সাব স্পেশালিটি আপনি পড়তে চান, সেক্ষেত্রে সেটা নিয়ে ঘাটাঘাটি করার ট্রাই করবেন, সেটা নিয়ে একটু খোঁজাখুঁজি ট্রাই করবেন। এবং কোন ধরনের কোর্স, কিছু কিছু কোর্স আছে থিওরি বেসড টট প্রোগ্রাম, কিছু কিছু কোর্স আছে রিসার্চ বেসড মাস্টার্স এর, আবার কিছু কিছু কোর্স আছে যেগুলো হলো থিওরি অ্যান্ড রিসার্চ ব্লেন্ডেড। সো আপনার কিন্তু এই কোর্স টাইপ সম্পর্কেও ধারণা রাখতে হবে। আবার কিছু কিছু কোর্স আছে পার্ট টাইম কোর্স, অনলাইন কোর্স, কিছু কোর্স আছে ফুল টাইম অফলাইন কোর্স। সো অনলাইন কোর্স, পার্ট টাইম, এইগুলাতে কিন্তু আপনি কোনো সুবিধা করতে পারবেন না যদি আপনার লক্ষ্য থাকে আপনি নিজে বাইরে সেটেল হতে চান, বাইরে সিটিজেনশিপ চান, নিজের পাসপোর্ট চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু পার্ট টাইম অনলাইন কোর্স কোনো কাজে দিবে না। ঠিক আছে? আচ্ছা, ম্যাচ দ্য প্রোগ্রাম উইথ ইউর লং টার্ম ক্যারিয়ার গোল। ওই যে বললাম যে এক একজনের কাছে ক্যারিয়ার গোল এক এক রকম হতে পারে। কারোর কাছে ক্যারিয়ার গোল হতে পারে আমি বিদেশে যাব, আই ক্যান ডু হোয়াট এভার ওয়ার্ক আই ক্যান গেট অ্যান্ড আই ওয়ান্ট টু আর্ন। খুব ভালো। আবার অনেকের কাছে ক্যারিয়ার গোল হতে পারে আমি বাইরে যাব, আমি সেখান থেকে মাস্টার্স বা পিএইচডি কমপ্লিট করব, আমি সেখানে একটা সরকারি চাকরি করব, বা সেখানে একটা ডেস্ক জব করব, সেখানে একটা অফিস জব করব, একটা সম্মানজনক মোটামুটি হোয়াইট কলার জব করব। আহ, সেটাও হতে পারে। অনেকের কাছে হতে পারে যে না, আমি বাইরে যাব, আমি কোনো মতে স্টুডেন্ট ভিসা নিয়ে ওখানে গিয়ে কোর্সটা কমপ্লিট করে তারপরে ওখানে আমি যা কাজ পাই, সেটা রেস্টুরেন্টের কাজ হোক বা ক্লিনারের কাজ হোক, আই জাস্ট আর্ন মানি, সেটাও হতে পারে। সো এটা আসলে লং টার্ম ক্যারিয়ার গোল অনেক সময় অনেকের কাছে, এটা এক একজনের কাছে এক রকম হতে পারে, এবং সেটা আসলে অনেক সময় সিচুয়েশনাল হতে পারে। কারণ এক একজনের এক এক সিচুয়েশন এক এক রকম থাকতে পারে। কারোর ফ্যামিলি অব্লিগেশন থাকে, কেউ হয়তো ওই অব্লিগেশন থাকে না, কেউ হয়তো নিজের মন মতো ক্যারিয়ার গোল সেট করতে পারে। তারপরে নিজের ক্যারিয়ারটাও ইভালুয়েট করা দরকার, এবং একই সাথে পোস্ট স্টাডি অপরচুনিটি কি কি আছে। আপনি যদি খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড হন, আপনার যদি মনে হয় যে না, আমি আমার এই সেক্টরেই আমার ক্যারিয়ার করতে চাই, আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য প্রফেশনালস ইন মাই সেক্টর, সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে কোন ধরনের পোস্ট স্টাডি অপরচুনিটি গুলো আছে। ফর সরি ফর এক্সাম্পল, পোস্ট স্টাডি অপরচুনিটি বলতে অনেক সময় আমরা দেখি যে আচ্ছা, আমি যদি এই সাবজেক্টে পড়ি, এই দেশে যাই, এই দেশে এই সাবজেক্টে মাস্টার্স বা পিএইচডি কমপ্লিট করার পরে আমার কোন ধরনের অপরচুনিটি আছে, আদৌ অপরচুনিটি আছে কি না। ফর এক্সাম্পল, আপনি যদি ফিনল্যান্ড বা নর্ডিক দেশগুলোতে যান, নর্ডিক দেশগুলোতে কিন্তু আপনার টেকনোলজি রিলেটেড অপরচুনিটি অনেক এক্সপ্যান্ডেড, অনেক অ্যাভেলেবল। কিন্তু আপনি যদি শুধু বিবিএ বা এমবিএ করে নর্ডিক কান্ট্রি গুলোতে অ্যাভেলেবল জব খোঁজার চেষ্টা করেন, একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ ওখানে ম্যাক্সিমাম জব আপনার টেকনোলজি রিলেটেড, এস্তোনিয়া, ফিনল্যান্ড, সুইডেন। সো আপনার ব্যাকগ্রাউন্ড যদি টেকনোলজি হয় বা স্টেমে হয়, একটু ইজিয়ার হবে নর্ডিক কান্ট্রিতে। আবার দেখা যাচ্ছে আপনি যদি একটু ফ্রান্স, ইতালির দিকে যান, সেক্ষেত্রে হয়তো আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের হন বা কমার্স ব্যাকগ্রাউন্ডের হন, বিবিএ এমবিএ, সেক্ষেত্রে হয়তো সেই সব দেশগুলো আপনার পোস্ট স্টাডি অপরচুনিটি অ্যাভেলেবল থাকতে পারে। সো এইভাবে একটু ইভালুয়েট করা দরকার, একটু ঘাটাঘাটি করা দরকার, যে আমি যদি এই সাবজেক্টে পড়তে চাই এবং এই সাবজেক্টের পর এই সাবজেক্ট ওয়াইজ ক্যারিয়ার অপরচুনিটি কি কি অ্যাভেলেবেল আছে এই দেশে বা এই রিজিয়নে। অনেক সময় ইউরোপে গিয়ে আপনি কিন্তু মুভ করতে পারেন, যে ইউরোপের একটা কান্ট্রিতে ঢুকলেন, মাস্টার্স বা পিএইচডি কমপ্লিট করলেন, তারপরে ইউ ক্যান মুভ টু আদার কান্ট্রি উইদিন দ্য ইউরোপ। সো ওই অপরচুনিটিটাও অনেকে এক্সপ্লোর করতে পারে। তারপরে যেটা করতে হবে, আইডেন্টিফাই হোয়ার ইউ ওয়ান্ট টু বিল্ড ইউর ফিউচার। সেটাও একটা কিন্তু
খুব বিবেচ্য বিষয়। অনেক সময় আছে অনেকে দেশের বাইরে যায়, দেশের বাইরে মাস্টার্স পিএইচডি কমপ্লিট করে, সেখানে চাকরি বাকরি করে, তারপর কিন্তু একটা সার্টেন টাইম পিরিয়ড অফ টাইমের পরে তারা বাংলাদেশে ব্যাক করে। দে ওয়ান্ট টু বিল্ড সামথিং বাই দেমসেলভস ইন বাংলাদেশ। সো আপনাকে ওইটাও মাথায় রাখতে হবে যে আপনি কি বাইরে সেটেল হতে চান, আপনি কি আপনার পাসপোর্ট চেঞ্জ করতে চান, নাকি আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম আপনি নলেজ এক্সপিরিয়েন্স ওয়েলথ গ্যাদার করার পরে বাংলাদেশে ফিরে আসতে চান এবং বাংলাদেশে কিছু করতে চান। সো ওই জিনিসটা কিন্তু একটু ক্লারিটি ওভার দ্য টাইম মানে আপনার একটু থাকা দরকার। এবং এটা এটা আসলে একটু ডিফিকাল্ট এই মুহূর্তে, বাট এটা নিয়েও একটু ব্রেইনস্টর্ম করা দরকার। এবং ফাইনালি যেটা করা দরকার, অ্যালাইন দ্য প্রোগ্রাম উইথ ইউর পার্সোনাল ভিশন। আপনি পার্সোনালি কি অ্যাচিভ করতে চান? অনেকে আছে যে ওকে, আই ওয়ান্ট টু এক্সপ্লোর ওয়ার্ল্ড, আমি আমি দুনিয়া ঘুরে দেখতে চাই, আমি মানুষের সাথে মিশতে চাই, আমি চিন্তা চেতনার জগৎটাকে এক্সপ্যান্ড করতে চাই। সেটা একটা পার্সোনাল ভিশন হতে পারে। অনেকের পার্সোনাল ভিশন হতে পারে যে আমি মানে চরম কষ্ট করতে চাই, চরম ঘাম ঝরাতে চাই, এবং আমি প্রচুর টাকা পয়সা অর্জন করতে চাই। সেটাও একটা পার্সোনাল ভিশন হতে পারে। অনেকে পার্সোনাল ভিশন হতে পারে যে আমি ল্যাবে কাজ করতে চাই, আমি অনেকগুলো রিসার্চ পেপার বের করতে চাই, আমি অনেকগুলো রিসার্চে কাজ করতে চাই, প্রজেক্টে কাজ করতে চাই, আমি পিএইচডি রিসার্চার হতে চাই, একাডেমিশিয়ান হতে চাই, টিচার হতে চাই। সেটাও হতে পারে। সো আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন, সেটা থিওরি বেসড নাকি রিসার্চ বেসড, এবং সেই টপিক বা সেই সাবজেক্টের আলটিমেটলি পোস্ট স্টাডি অপরচুনিটি বা অ্যাভেলেবল স্কোপ আছে কিনা ক্যারিয়ার, সেটাও কিন্তু আপনার পার্সোনাল ভিশনের সাথে অ্যালাইন হতে হবে। আচ্ছা, এবার খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো নেভিগেটিং ডকুমেন্টস লাইক এ প্রো। সো আপনাকে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে আপনার সব একাডেমিক সার্টিফিকেট গুলো এবং ট্রান্সক্রিপ্ট গুলো হাতে রাখা, এবং অনেক সময় এটার নোটারাইজড ভার্সন লাগে বিভিন্ন দেশে বা বিভিন্ন স্কলারশিপে, সেটাও রেডি করে রাখা। তারপরে যেটা রাখতে হবে আপনাকে আইএলটিএস বা ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্ট যেটা আমরা বলি, সেটা রেজাল্ট হাতে রাখতে, কারণ এটা না হলে ইউ ডোন্ট অ্যাপ্লাই টু এনি অফ দ্য ইউনিভার্সিটি। হ্যাঁ, কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনি হয়তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস, লাইক ইন কেস ইফ ইউর মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস ইন ইউর ব্যাচেলার ইজ ইংলিশ, সেক্ষেত্রে হয়তো আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার শো করে ইউ ক্যান অ্যাপ্লাই ফর সার্টেন সাবজেক্ট অর প্রোগ্রামস, বাট সেটা খুবই রেয়ার। আমার সাজেশন থাকবে যে আইএলটিএস এর রেজাল্টটা হাতে রেখে বাইরে অ্যাপ্লাই করা, বা বাইরের স্কলারশিপ বা অপরচুনিটি বা ফান্ডিং বা পার্সিয়াল ওয়েভার যেটাই বলেন, সেগুলো অ্যাপ্রোচ করা। অনেক সময় জিআরই জিম্যাট লাগে, সেটা মোস্টলি লাগে নর্থ আমেরিকান কান্ট্রি গুলোতে, ফর এক্সাম্পল ইউএসএ অ্যান্ড কানাডা। বাট এর বাইরে জিআরই জিম্যাট কিছু স্পেশালাইজড প্রোগ্রাম, ফর এক্সাম্পল জাপান, সুইজারল্যান্ড, এবং আরো কিছু হাই প্রোফাইল কান্ট্রি আছে। কান্ট্রি বলতে লাইক কান্ট্রি না, কিছু হাই প্রোফাইল ইউনিভার্সিটি আছে যারা হয়তো জিআরই জিম্যাট চেয়ে বসতে পারে। সেটা ইউরোপ এবং অস্ট্রেলিয়ার দু একটা ইউনিভার্সিটি আছে। তারপরে আপনাকে যেটা রেডি করতে হবে, একটা সিভি বা রেজুমি রেডি করতে হবে। সেই সিভি বা রেজুমিটা একটা জেনেরিক সিভি বা রেজুমি হবে না। সেই সিভি বা রেজুমিটা হতে হবে আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন বা যে স্কলারশিপ অ্যাপ্রোচ করতে যাচ্ছেন, সেই স্কলারশিপ বা সেই প্রোগ্রামের ফরম্যাট বা স্ট্যান্ডার্ড অনুযায়ী। সো ফর এক্সাম্পল, আপনি যদি ইরাসমাস বা ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান, আপনাকে অবশ্যই ইউরোপাস ফরম্যাটে সিভি তৈরি করতে হবে। আপনি বাংলাদেশি বা আমেরিকান স্টাইল বা কানাডিয়ান স্টাইল বা জাপানিজ স্টাইলে যদি সিভি বা রেজুমি তৈরি করেন, ইউর সিভি অর রেজুমি অর ইউর অ্যাপ্লিকেশন উইল বি ইমিডিয়েটলি রিজেক্টেড। তারপরে যেটা করতে হবে, আপনাকে এসওপি স্টেটমেন্ট অফ পারপোজ বা মোটিভেশন লেটার, লাইক ফর এক্সাম্পল আপনি একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন, একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন, ইউ নিড টু রাইট অ্যাবাউট like what is your motivation behind applying for this program or for this opportunities or scholarship. So আপনাকে একটা খুব কনভিনসিং পারসুয়েসিভ মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস তৈরি করতে হবে, যে আমি বাংলাদেশ থেকে এই প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করছি, কেন অ্যাপ্লাই করছি, আমার কি কি কোয়ালিটিস আছে,
কি কি রিকোয়ারমেন্টস আমি মিট করছি, এবং ওয়াই ইউ ওয়ান্ট টু লাইক অ্যাওয়ার্ড মি দিস স্কলারশিপ, অর ওয়াই আই এম দ্য পারফেক্ট ফিট অর এলিজিবল পারসন টু গেট ইন টু দিস প্রোগ্রাম। সো এইটা আসলে আহ, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ফর ক্র্যাকিং এনি অফ দ্য অপরচুনিটিস অর গেটিং ইনটু এনি প্রোগ্রাম অর স্কলারশিপ। তারপরে যে ইম্পর্টেন্ট বিষয়, রিকমেন্ডেশন লেটার। লাইক আপনার অনেক ম্যাক্সিমাম টাইম যেটা চাই যে একাডেমিক রিকমেন্ডেশন লেটার, বাট কিছু কিছু স্কলারশিপ বা কিছু কিছু ইউনিভার্সিটি প্রফেশনাল রিকমেন্ডেশন লেটারও চাই। ফর এক্সাম্পল, আপনি যদি সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ অ্যাপ্লাই করতে যান, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফর প্রফেশনালস। সেখানে হয়তো 1 বা 2 বছরের জব এক্সপিরিয়েন্স রিকমেন্ডেশনও চাই, বা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাই। সেক্ষেত্রে আপনার এমপ্লয়ি রিকমেন্ডেশন লেটার লাগতে পারে ফ্রম ইউর এমপ্লয়ার্স। আচ্ছা, কিছু কিছু মাস্টার্স বা পিএইচডি তে রিসার্চ প্রপোজাল বা রিসার্চ স্টেটমেন্ট চাই। সেখানে টপিক অনুযায়ী বা একটা সাবজেক্ট দেয়া থাকে, বা ওভারঅল কোনো সাবজেক্টও দেয়া থাকে না, খুব ওপেন এন্ডেড একটা অপশন দেয়া থাকতে যে এই টপিকের উপরে যদি তোমার কোনো আইডিয়া থাকে বা রিসার্চ প্রপোজাল থাকে, সেটা সাবমিট করা লাগতে পারে। আচ্ছা, সব মাস্টার্স কিন্তু এটা লাগে না। যদি আপনার মাস্টার্স রিসার্চ বেসড হয়, সেক্ষেত্রে আপনার রিসার্চ প্রপোজাল লাগতে পারে। আচ্ছা, তারপরে যেটা লাগে, অনেক সময় পাবলিকেশন যাদের থাকে, আমি ভালো সেই পাবলিকেশন গুলো অ্যাড করলে ভালো, একটা এক্সট্রা লেভারেজ দেয়। যদি না থাকে, খুব বেশি যে সমস্যা হয় তা না, তবে পাবলিকেশন থাকা ভালো। না থাকলে যে একেবারে আপনি বাতিলের খাতায় চলে যাবেন, ব্যাপারটা সেরকম না। আচ্ছা, আদার্স সার্টিফিকেট বলতে কি বুঝি? আদার্স সার্টিফিকেট বলতে অনেক সময় 2-1 দিনের সার্টিফিকেট কোর্স হয়, যে রিসার্চ মেথোডোলজি বা স্ট্যাটিস্টিক্স বা স্পেশালিস্ট আপনাদের পার্টিকুলার ফিল্ডের 2-1 দিনের যে ছোট ছোট ট্রেনিং গুলো হয় বা সার্টিফিকেট কোর্স গুলো হয়, এগুলো করলে আহ, সেই সেই সার্টিফিকেট গুলো আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। এবং লাস্টলি আপনার যেটা দরকার, ইউ নিড ইউর পাসপোর্ট ফর অ্যাপ্লাইং এনি অফ দ্য ইউনিভার্সিটি অর প্রোগ্রাম অর স্কলারশিপ আউটসাইড বাংলাদেশ। এবং আপনার আইডি, আইডি বলতে আপনার ন্যাশনাল আইডি এবং আপনার বার্থ সার্টিফিকেটও কিন্তু লাগতে পারে। যেমন আমার মনে আছে, আমি যখন ফ্রান্সে অ্যাপ্লাই করেছিলাম, আমার বার্থ সার্টিফিকেটের ফ্রেঞ্চ ভার্সন নোটারাইজ করতে হয়েছিল। সো এইগুলো কিন্তু লাগে, এবং এটাও আসলে কান্ট্রি টু কান্ট্রি, প্রোগ্রাম টু প্রোগ্রাম ডিফার করে। আচ্ছা, আমার এখানে আমি একটু ছোট করে বলি যে আমি অলরেডি বলেছি যে বাই ট্রেনিং আই এম এ মেডিকেল ডক্টর, কিন্তু আমি মেডিকেল স্কুল কমপ্লিট করার পরে আমি আমি পড়াশোনা করেছি। আমি বর্ন এন্ড ব্রট আপ ইন সাতক্ষীরা। আমি সাতক্ষীরা গভর্নমেন্ট স্কুলে আমার এসএসসি কমপ্লিট করেছি, সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে আমার এইচএসসি কমপ্লিট করেছি, এবং তারপরে আমি খুলনা মেডিকেল কলেজে আমার এমবিবিএস কমপ্লিট করি। তারপরে আমি ইউএসএইড এ চাকরি করি কিছুদিন, তারপর আমি ডাব্লিউএইচওর একটা স্কলারশিপ নিয়ে পিএইচ কমপ্লিট করি। তারপরে আমি জাতিসংঘে চাকরি করি 2 বছর মতো, এবং তারপর আমি ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস মুন্দাস স্কলারশিপ নিয়ে ইউকে পড়তে যাই, এবং তারপরের বছর আমি পড়তে যাই ফ্রান্সে। ইন দ্য মিন টাইম আমি আসলে আহ, আহ, আরো অনেকগুলো মানে ইউরোপীয় ইউনিয়নের স্কলারশিপটা অ্যাপ্লাই করার সময় আমি কমনওয়েলথ স্কলারশিপে অ্যাপ্লাই করি, আমি সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপে অ্যাপ্লাই করি, শেভেনিং স্কলারশিপ ইউকে সেটাতে অ্যাপ্লাই করি, এবং সুইডিশ ইনস্টিটিউট শেভেনিং স্কলারশিপ, এই দুটো আমি অফার পেয়েছিলাম। কিন্তু আমি ফাইনালি ইউরোপীয় ইউনিয়নের স্কলারশিপটা অ্যাকসেপ্ট করি, কারণ আমার মাথায় তখন ঘুরছিল যে আমি অনেকগুলো ইউরোপের দেশে যেতে পারবো যদি আমি এই প্রোগ্রামে আসি। আচ্ছা, আর আচ্ছা, কেউ মনে হয় মেজবা আহমেদ, আপনি যদি একটু লেখালেখি বা এই অপশনটা বলছিলাম। তারপরে আমি ইউকে তে আবার চাকরি নিয়ে চলে আসি, এবং পরে এনএইচএস এর একটা ফান্ডিং নিয়ে ইউকে তে আবার পড়াশোনা করি ইউনিভার্সিটি অফ শেফিল্ডে। সো আমি আসলে ইউনিভার্সিটি অফ শেফিল্ডে 2টা কোর্স কমপ্লিট করেছি, এবং 2টাই ফুল ফান্ডিং নিয়ে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আমি ডিস্টিংশন পেয়েছিলাম আমার ফার্স্ট প্রোগ্রামে, এবং এখানে তারা ফিচার করেছিল 6টা দেশের 6 জনকে, এবং তার ভিতরে আমি একজন ছিলাম। আচ্ছা, তো
এখানে আমরা আলোচনা করব যে ওভারকামিং কমন চ্যালেঞ্জেস, কোন কোন চ্যালেঞ্জ গুলো আমরা ফেস করি বাইরে পড়তে যাওয়ার সময়। ফার্স্ট অফ অল, একাডেমিক এবং এন্টি রিকোয়ারমেন্টস মিট করতে আমরা পারি না। সো ওই যে বললাম যে সিজিপিএ মেনটেন করতে হবে, একটা প্রিপারেশন রাখতে হবে যে কি কি রিকোয়ারমেন্টস চাই। তারপরে যেটা থাকে যে ফিনান্সিয়াল ব্যারিয়ার থাকে, যে টিউশন ফিস, টেস্ট, তারপরে ডকুমেন্ট রেডি করা। অনেক সময় আপনি যদি নর্থ আমেরিকাতে অ্যাপ্লাই করতে চান, আপনার ডাব্লিউএস মানে আপনার গ্রেডিং ইভালুয়েশন করা লাগে, সেটার একটা খরচ আছে। তারপরে প্রুফ অফ ফান্ডিং লাগে। তারপরে যেটা আসে যে কমপ্লেক্স অ্যাপ্লিকেশন এন্ড ডকুমেন্টেশন, এই যে স্টেটমেন্ট অফ পারপোজ, লেটার অফ রিকমেন্ডেশন, প্রপোজাল, এগুলো রেডি করা, আসলে বুঝতে পারা বা কিভাবে কি করতে হবে, সেখানে কারোর গাইডেন্স থাকাটা সেটা ইম্পর্টেন্ট। বা নিজে নিজে ক্র্যাক করা অনেক সময় সম্ভব হয় না, কারো কেউ যদি একটু রিভিউ করে দেয়, কেউ একটু গাইড করে, সেটা আপনার জন্য সহজ হয়ে যায়। তারপরে যেটা থাকে যে ল্যাঙ্গুয়েজ এন্ড টেস্ট রিকোয়ারমেন্টস, যে আইএলটিএস এ অনেক সময় অনেক অনেক প্রোগ্রাম 6 পেলে এনাফ, অনেক সময় অনেক প্রোগ্রাম চায় যে 7.5 লাগবে বা 7 লাগবে। আবার কিছু কিছু ক্ষেত্রে জিআরই লাগে। তারপরে যেটা ভুল করি আমরা অনেক সময়, যে টাইম এন্ড ডেডলাইন ম্যানেজমেন্ট অ্যাক্রস মাল্টিপল প্রোগ্রাম। কারণ আহ আপনাদের সাথে যে লিস্টটা শেয়ার করবো, সেখানে আপনারা দেখবেন যে থ্রু আউট দ্য ইয়ার কোন কোন প্রোগ্রাম বা কোন কোন স্কলারশিপ অপরচুনিটি গুলো আসে। সো এইটা আসলে মাথায় নেওয়া বা একটা মেনটেন করা খুব ডিফিকাল্ট, টাইম এবং ডেডলাইন। এবং সেজন্য আমি সব সময় যখনই আমাকে কেউ অ্যাপ্রোচ করে যে ভায়া আই নিড গাইডেন্স অন অ্যাপ্লাইং আউটসাইড অফ দ্য বাংলাদেশ, আমি সবসময় বলি যে মেনটেন এ এক্সেল শিট। ওকে, তারপর পিএইচডি চ্যালেঞ্জের জন্য, যে পিএইচডির ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জ হয় যে একজন সুপারভাইজারকে কন্ডাক্ট করা, তারপরে আপনার রিসার্চ ইন্টারেস্ট আপনার সুপারভাইজারের ইন্টারেস্টের সাথে মিলছে কিনা, প্রপোজাল ডেভেলপ করা, সুপারভাইজারকে কনভিন্স করা, ফান্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করা, এই চ্যালেঞ্জেস গুলো থাকে। তারপরে যে চ্যালেঞ্জটা আছে ভিসা এবং ইমিগ্রেশন প্রসিডিওর। ফর এক্সাম্পল, অনেক ইউরোপিয়ান কান্ট্রির এমবাসি কিন্তু বাংলাদেশে নেই, সেক্ষেত্রে হয়তো আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগতে পারে, এবং অনেক সময় এই যে পলিটিক্যাল কারণে সেটা পিছিয়ে যেতে পারে। সো এই এই ভিসা বা ইমিগ্রেশন প্রসিডিওরটাও কিন্তু একটা খুব মানে চ্যালেঞ্জিং ব্যাপার স্টুডেন্টদের জন্য। এবং লাস্টলি যেটা, যে ইমোশনাল এবং কালচারাল অ্যাডজাস্টমেন্ট, অনেক সময় ভয় থাকে যে আমি একটা নতুন এনভায়রনমেন্টে যাব, সেই এনভায়রনমেন্টে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো কিনা। অনেক সময় অনেকে মনে করেন যে আমি একটা বিদেশে যাচ্ছি, সেখানকার ল্যাঙ্গুয়েজ বা অ্যাকসেন্ট আমি বুঝতে পারবো কিনা। আমি নিজেই এই এই প্রবলেম ফেস করেছিলাম ফার্স্ট টাইম আমি যখন ইউকে গিয়েছিলাম। সো আর ইমোশনাল, এই যে একা, হোম সিকনেস, একা থাকা, মানিয়ে নেওয়া। আর আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি থেকে যাই, আমাদের যেহেতু কলোনিয়াল একটা মাইন্ডসেট আছে, যে আহ, আমরা সুদীর্ঘ একটা সময় বাইরের বিভিন্ন দেশের মানুষ দ্বারা মানে কি বলবো শাসিত হয়েছি। সো আমরা কিন্তু অনেক সময় ওই কলোনিয়াল মাইন্ডসেট বা থেকে বেরোতে খুব একটু টাইম লাগে। মানে আমরাও যে তাদের সমান, এটা ভাবতে, বাইরে গিয়ে পড়তে গিয়ে এটা একটা টাইম লাগে। সো ওই ব্যারিয়ারটা ভেঙে আইস ব্রেকিংটা করে নিজেকে তাদের সমকক্ষ ভাবা, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আচ্ছা, এবার আমরা আলোচনা করব যে কোন কোন মিস্টেক্স বা কোন কোন ফল্ট গুলো নর্মালি আমরা করি, এবং কিভাবে আমরা সেগুলো থেকে অন্যদের তুলনায় এগিয়ে থাকতে পারবো। ফার্স্ট অফ অল, আমাদেরকে প্রপার রিসার্চ করতে হবে যে একটা প্রোগ্রাম রিকোয়ারমেন্ট কি, কিভাবে আমাকে প্রিপারেশন নিতে হবে, কোন কোন ডকুমেন্ট আমাকে রেডি রাখতে হবে, কি কি জিনিস আমার লাগবে, কখন কি ডেডলাইন, আইএলটিএস এর জন্য আমার কি প্রিপারেশন নিতে হবে, আমার কোন ডকুমেন্ট, স্টেটমেন্ট অফ পারপোজ, বা আমাকে যদি মোটিভেশন লেটার লিখতে হয় কি কি লিখতে হবে, কিভাবে রিভিউ করতে হবে, রিকমেন্ডেশন লেটার যদি লাগে, কখন আমি আহ ইয়া আমার প্রফেসর বা ফ্যাকাল্টিকে রিচ আউট করব। এবং অনেক সময় দেখা যাচ্ছে প্রফেসর বা ফ্যাকাল্টিরা এতই ব্যস্ত থাকে, আপনাকে বলে দিতে পারে যে আচ্ছা তুমি একটা রিকমেন্ডেশন লেটার ড্রাফট করে আমাকে পাঠাও, আমি পাঠিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে অনেকে করে কি, একই রকম রিকমেন্ডেশন লেটার বা উইক বা জেনারিক রিকমেন্ডেশন লেটার ড্রাফট করে প্রফেসরকে পাঠাই, এবং তিনি হয়তো সেন্ড করে দিল। সেটা আসলে ধরে ফেলতে পারে যারা এই স্ক্রিনিং কমিউনিটিতে থাকে। আবার অনেক সময় লেট বা ডেডলাইন মিস হতে পারে। আহ, অনেক সময় এটাও হতে পারে যে ফিনান্সিয়াল ডকুমেন্ট বা প্রুফ অফ ফান্ডস যদি আপনি স্কলারশিপ পান বা
পার্শিয়াল ওয়েভার পান বা ফান্ডিং ওয়েভার পান, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি বা ওই স্কলারশিপ বডি থেকেই আপনাকে একটা লেটার পাঠায় আহ, আহ, আপনার ফিনান্সিয়াল ডকুমেন্ট হিসেবে দেখার জন্য, দেখানোর জন্য এম্বাসিতে। সো অনেক সময় সেটা টাইম মতো হাতে আসে না, সেটাও মাথায় রাখতে হবে। আবার অনেকে ওই যে টেস্ট রিকোয়ারমেন্টস বা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আইএলটিএস এ 6.5 নাকি 6 নাকি 7 নাকি 7.5, এই খুঁটিনাটি ব্যাপারগুলো মিস করে যায়, প্রিপারেশন প্রপার রিসার্চ করে না। আহ সেক্ষেত্রেও এই ভুলটা হতে পারে। তারপরে অনেকে ইনকমপ্লিট বা পোরলি স্ক্যান ডকুমেন্ট সাবমিট করেন, সেটা করা যাবে না, খুব প্রপারলি স্ক্যান ডকুমেন্ট সাবমিট করতে হবে। এবং আমি সবসময় সাজেস্ট করি কোথাও অ্যাপ্লাই করার আগে মেক এ চেকলিস্ট, এবং সেই চেকলিস্ট অনুসারে আপনি নিজেকে নিজে প্রিপারেশন নেন। আপনি একটা একটা ডকুমেন্ট সাবমিট করা বা একটা ডকুমেন্ট আপলোড করার পর ওই চেকলিস্টটা চেক করেন যে সবগুলো কমপ্লিট হয়েছে নাকি কোনোটা বাদ পড়েছে কিনা। আচ্ছা, এবং লাস্টলি যেটা, রিলাইং অন র্যাঙ্কিংস ইনস্টেড অফ প্রোগ্রাম ফেট। সো ওই যে বললাম অনেকে থাকে যে আমি অনেকে তো টাকা দিয়েও পড়তে যাই, তখন হয়তো ভাবতে পারে যে আমি পড়তে গেলে র্যাঙ্কিং দেখে পড়তে যাব, কিন্তু সেটাও সবসময় সম্ভব হয় না। আমি তো বললামই, লাইক র্যাঙ্কিং ম্যাটার করে তখনই যখন আপনি আইভি লিগ বা এমআইটি বা অক্সফোর্ড বা ক্যামব্রিজে পড়তে যাচ্ছেন। এর বাইরে যে র্যাঙ্কিং খুব একটা ম্যাটার করে তাও মনে হয় না। কারণ আলটিমেটলি বাইরের দেশগুলোতে যখনই আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করতে যান, আপনি কোথা থেকে পড়ে এসেছেন সেটা দেখার থেকে ওরা মেইনলি দেখে ইফ ইউ হ্যাভ দ্য পারফেক্ট স্কিলস অর ইফ ইউ হ্যাভ দ্য রিকোয়ার্ড স্কিলস অর এক্সপার্টিস ফর দ্যাট জব। সো don't overthink about the university, rather focus about the program and what sort of skills or expertise you will get from that program. আচ্ছা, লাস্টলি এখানে একটা কিউআর কোড দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপের, এবং ওই টেলিগ্রাম গ্রুপের আপনাদের জন্য কিছু রিসোর্সেস। আমি যেটা বললাম যে আমি একটা লিস্ট বানিয়েছিলাম, সেই সেই লিস্টে আসলে অ্যাভেলেবল যে স্কলারশিপ অপরচুনিটি গুলো আছে থ্রু দ্য ওয়ার্ল্ড, তার একটা লিস্ট পাবেন। টেন্টেটিভ ডেডলাইন গুলো আছে এবং কাদের জন্য অ্যাপ্লিকেবল সেটা থাকবে। সো এই লিস্টটা কিন্তু একেবারে ডেফিনিটিভ কোনো লিস্ট না। এই অনেক ইনফরমেশন হয়তো একটু এদিক ওদিক থাকতে পারে, কারণ ইউনিভার্সিটি বা স্কলারশিপ অপরচুনিটি গুলো ওভার দ্য টাইম অনেক কিছু চেঞ্জ হয়। বাট দিস ইজ আ ভেরি লাইক সি থ্রু চেকলিস্ট, যে আপনি এক পলক দেখে ইউ উইল গেট সাম আইডিয়া অ্যান্ড ইউ ক্যান সার্চ ফ্রম দ্যাট লিস্ট, লাইক আপনার প্রোগ্রাম বা কি কি অপরচুনিটি গুলো আছে গ্লোবালি অ্যাভেলেবল। এবং সর্বশেষ যেটা বলতে চাই, সবাইকে ধন্যবাদ আমার এই দীর্ঘ ওয়েবিনার প্রেজেন্টেশন দেখার জন্য। এবং কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে, আই উইল বি হ্যাপি টু answer and respond to your queries. Thank you. আচ্ছা, সো আমি এখন আচ্ছা আমি একটু শেষ থেকে আহ, যাই, তাহলে আমাকে আমার কোয়েশ্চেন গুলো অ্যান্সার দিতে সুবিধা হবে। একজন জিজ্ঞেস করেছেন বোটানি সাবজেক্টের জন্য ক্যারিয়ার বাইরের কান্ট্রিতে কেমন, প্লিজ এটা একটু বলেন। আসলে বোটানি সাবজেক্টের জন্য ক্যারিয়ার, আপনি বোটানি হিসেবে ওইরকম হয়তো স্পেসিফিক, বোটানি ইজ এ ভেরি লার্জ সাবজেক্ট। তো সেই ক্ষেত্রে যেমন আমার পরিচিত একজন তার লাইক তার বেসিক ছিল বোটানিতে, কিন্তু সে বাইরে গিয়ে কাজ করেছে, আমার যতদূর মনে পড়ে লাইক ধানের উপরে একটা গবেষণা করেছে বা এরকম ভাবে ধান রিলেটেড একটা ধান এবং ক্লাইমেট অ্যাডাপ্টেশন তার উপরে পিএইচডি করেছে। কিন্তু তার কিন্তু অনার্স কমপ্লিট ছিল বটানিতে। সো আপনাকে ওরকম ভাবে আগাতে হবে, লাইক একদম যে স্পেসিফিক বোটানি সেরকম ভাবে আসলে হয়তো পাবেন না, বাট সাব স্পেশালিটি বা সাব সাবজেক্টে আপনি করতে পারবেন। আচ্ছা, আমি একটু আরো কোয়েশ্চেন দেখতে, আই এম ডিপলি ইন্টারেস্টেড ইন ইতালি এন্ড মাই এডুকেশন ইংলিশ লিটারেচার। হ্যাঁ, লিটারেচার নিয়ে
অপরচুনিটি আছে, ইউরোপে অপরচুনিটি আছে লিটারেচার নিয়ে পড়ার। এখানে বিএসসি নার্সিং ফোর্থ ইয়ার পর্যন্ত ইউএসসি তে যেতে চাই, রেজিস্ট্রি না জব করতে, হায়ার এডুকেশন অর্জন করতে। এখন আপনি যদি ইউএসএ তে রেজিস্টার্ড নার্স হিসেবে জব করতে চান, ইউ নিড টু কোয়ালিফাই ফর লাইসেন্সিং এক্সাম দেয়ার। সো অ্যান্ড দ্যাট ইজ এ কোয়াইট ডিফিকাল্ট আই উড সে। বাট আপনি যদি ইউএসএ তে একটা কোনো মাস্টার্স সাবজেক্ট নিয়ে যেতে চান এবং পরে যদি রেজিস্টার্ড নার্স হতে চান, সেটা করতে পারেন। বাট লাইক ডিরেক্ট রেজিস্টার্ড নার্স হওয়া, এবং সেটা অনেকটা সময় সাপেক্ষ এবং কস্টলি একটা প্রসিডিওর। সেক্ষেত্রে আমি বলবো যে এইটাও কিন্তু একটা অনেকে ভুল করেন যে আচ্ছা আমি এমবিবিএস কমপ্লিট করেছি, আমি ইউএসএ তে রেজিস্টার্ড ডক্টর হতে চাই, কিন্তু দ্য পাথওয়ে ইজ ভেরি লং, ভেরি টাইম কনজিউমিং এবং কস্টলি অ্যাজ ওয়েল। সো আপনাকে প্র্যাগমেটিক্যালি ভাবতে হবে বা প্র্যাকটিক্যালি ভাবতে হবে যে আমি আসলে কি করতে পারি আর কিভাবে আমার গোলে পৌঁছাতে পারি। আচ্ছা, আচ্ছা, জিআরইর ব্যাপারটা মেজবা অ্যান্সার দিয়েছে, হ্যাভ ভলান্টিয়ার বাট নো রিসোর্স, ইজ ইট পসিবল? আহ, একজন লিখেছেন যে সিজিপিএ 3.84, ভালো সিজিপিএ, হ্যাভ ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স, খুব ভালো, বা নো রিসার্চ পেপার। না, রিসার্চ পেপার ম্যান্ডেটরি না, আনলেস কোনো মানে কোনো প্রোগ্রামে উল্লেখ করা আছে যে ইউ নিড টু হ্যাভ পাবলিকেশন অর রিসার্চ পেপার। বাট ওই যে বললাম, রিসার্চ পেপার ম্যাক্সিমাম প্রোগ্রামে রিসার্চ পেপার ম্যান্ডেটরি। সো এটা নিয়ে এত ভাবার কিছু নেই। ফর এক্সাম্পল অস্ট্রেলিয়ার দিকে একটু রিসার্চ থাকলে, রিসার্চ পেপার আসলে মেইনলি চাই পিএইচডির ক্ষেত্রে, বাট সেটাও চায় না যদি আপনার ভালো সিজিপিএ থাকে বা ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে বা ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স থাকে। So you can convince if you have a good profile, but you don't have research paper. আচ্ছা, বিএসসি ইন ফিজিক্স সিজিপিএ 3, এমএসসি সিজিপিএ বিএসসি, ওই যে বললাম রিসার্চ পেপার ম্যান্ডেটরি না। এবং আপনার যদি ভালো প্রোফাইল থাকে, ভালো ভলান্টারি এক্সপিরিয়েন্স থাকে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, ইউ ক্যান অ্যাপ্লাই ফর স্কলারশিপ। আচ্ছা, গিফট কোথায় পাবেন? গিফট পাবেন টেলিগ্রাম গ্রুপে। আমার হিস্ট্রিতে পড়ি, বাট ন্যাশনাল ইউনিভার্সিটি। যে বললাম হিস্টোরিতেও অপরচুনিটি আছে, বাট ইউ নিড টু ফাইন্ড আউট লাইক হিস্ট্রি বলে আপনি একেবারে যে কোর হিস্ট্রি রিলেটেড কোনো সাবজেক্ট হয়তো পাবেন না। বাট ফর এক্সাম্পল ইউরোপে আপনি হয়তো ইউরোপিয়ান হিস্ট্রি বা হিস্ট্রি রিলেটেড বা আর্ট হিস্ট্রি, এইরকম খুব স্পেসিফিক বা সাব স্পেশালিটি কিছু একটাতে আপনি পড়াশোনা করতে পারবেন। আচ্ছা, ম্যাথমেটিক্স নিয়ে আমি কিছু পাই নাই। ম্যাথমেটিক্স নিয়ে অবশ্যই ভালো ভালো সাবজেক্ট আছে। ওই যে বললাম, আপনি কোর ম্যাথমেটিক্স পাবেন না, বাট অ্যাপ্লাই ম্যাথমেটিক্স বা ম্যাথমেটিক্স রিলেটেড বা ম্যাথমেটিক্যাল মডেলিং রিলেটেড এরকম আপনাকে সাব স্পেশালিটি বা ব্রাঞ্চ ব্রাঞ্চ নিয়ে যখন ভাববেন, দেখবেন অনেক প্রোগ্রাম আছে, ঠিক আছে। কিন্তু কোর একেবারে বোটানি, কোর হিস্ট্রি, কোর ম্যাথমেটিক্স, এইরকম স্পেসিফিক কোর সাবজেক্ট পাওয়া আসলে বাইরের ইউনিভার্সিটি গুলোতে কোয়াইট টাফ। আচ্ছা, অনার্স মাস্টার করার কয়েক বছর পর বাইরে মাস্টার্স জন্য আপডেট করলে স্কলারশিপ পাওয়া যাবে? আমি কোয়েশ্চেনটা বুঝতে পারিনি, কি যদি আবার একটু লেখেন ইশিতা শারমিন। আচ্ছা, টেক্সটাইল রিলেটেড জব কোন দেশগুলোতে পাওয়া যায়? টেক্সটাইল রিলেটেড জব কোন দেশগুলোতে পাওয়া যায়? বাংলাদেশ। টেক্সটাইল রিলেটেড জবের জন্য আপনার আইদার বাংলাদেশ অথবা ভিয়েতনাম অথবা চায়না। আর আপনি যদি আপনার ক্যারিয়ার যদি টেক্সটাইল রিলেটেড হয় এবং কোনোভাবে যদি আপনার ডিজাইনিং বা ওই রিলেটেড কোনো সাব স্পেশালিটি থাকে, তখন হয়তো আপনি বাইরে ডিজাইন বা ফ্যাশন এই রিলেটেড কিছুতে করতে পারেন। বাট একেবারে টেক্সটাইল রিলেটেড জবের জন্য বাংলাদেশ, ভিয়েতনাম, চায়না ইজ বেস্ট। আচ্ছা, আমি হোম ইকোনমিক্স সাবজেক্টে অনার্স শেষ করেছি। হোম ইকোনমিক্স এর কোন সাবজেক্ট? লাইক হোম ইকোনমিক্স এর অনেকগুলো সাবজেক্ট আছে আমি যতদূর জানি। এখানে প্রায় আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট রিলেটেড মেজর সাবজেক্ট ছিল। আচ্ছা, আপনি চাইল্ড ডেভেলপমেন্ট ছিল। চাইল্ড ডেভেলপমেন্ট খুব ডিমান্ডিং একটা সাবজেক্ট থ্রু আউট দ্য ইউরোপ, অস্ট্রেলিয়া। বাইরে পড়তে যেতে চাই, ক্যারিয়ার গড়তে চাই, তাহলে কোন দেশগুলোতে অপরচুনিটি বেশি? ওই যে বললাম, থ্রু আউট দ্য ইউরোপ এবং অস্ট্রেলিয়া চাইল্ড ডেভেলপমেন্ট খুবই ডিমান্ডিং একটা সাবজেক্ট।
আচ্ছা, এই টেলিগ্রাম গ্রুপটা লিঙ্ক পেয়ে করে আচ্ছা ওকে, টেলিগ্রাম গ্রুপ ফেমাস স্কলারশিপ অনেক সময় শুনি প্রফেসর কনভিন্স করে ফান্ড ম্যানেজ করে ফেলে যায়, এই বিষয়টা এটা প্রফেসর কনভিন্স করে ফান্ড ম্যানেজ, এটা আপনি পিএইচডির জন্য মেনলি হয়, মাস্টার্সের জন্য খুব রেয়ার হয়। আর পিএইচডির কিভাবে প্রফেসরদেরকে রিচ আউট করতে হয় সেটার একটা চোরা বুদ্ধি আছে, সেটা হলো আপনাকে জানতে হবে যে কিভাবে কোন প্রফেসরের রিসার্চ ফান্ডিং আছে এবং কোন প্রফেসরের পকেটে পয়সা আছে ফান্ডিং এর জন্য, সেই প্রফেসর খুঁজে বের করে তাকে রিচ আউট করার পদ্ধতি আছে। সেটা আসলে আজকের এই স্বল্প সময়ে বলা কঠিন। বোটানি সাবজেক্ট সেটা বলেছি, অনার্স মাস্টার্স করার কয়েক বছর পর মাস্টার্স। ইশিতা শারমিন, আমি আমি মনে হয় আপনার কোয়েশ্চেনটা যদি বুঝতে চাই, অনার্স মাস্টার করার কত বছর পর বাইরে মাস্টার্স এর জন্য আবেদন করলে স্কলারশিপ পাওয়া যাবে, আপনি কি এইটা কোশ্চেন, এইটা যদি আপনার কোয়েশ্চেন হয় তাহলে আমি বলবো যে অনেকে অনার্স মাস্টার্স করে হয়তো জব করছেন তার কয়েক বছর, তারপরে বাইরে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলেন, সেটা খুবই ভালো। কিন্তু কেউ যদি মনে করেন যে আমি অনার্স কমপ্লিট করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম, তারপরে আমার 5 বছর গ্যাপ, টোটালি কিছুই নাই, তারপরে গিয়ে আমি স্কলারশিপ অ্যাপ্লাই করতেছি, না, আপনি আপনার আপনার আসলে স্কলারশিপের চান্স জিরো আমি বলবো। সেক্ষেত্রে আপনি হয়তো সেলফ ফান্ডিং এ যেতে পারেন, কিন্তু আপনি যদি অনার্স মাস্টার্স করে কোনো জব বা কোনো অ্যাক্টিভ কিছুতে ইনভলভ থাকেন, সেক্ষেত্রে 5 বছর পরেও আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং অনেক সময় স্কলারশিপ পায়ও মানুষ। যেমন আমার একজন ক্লাসমেট, সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে 15 বছর জাতিসংঘে কাজ করে তারপরে সে ইউরোপীয় ইউনিয়নের স্কলারশিপ নিয়ে পড়তে গিয়েছিল। সো আপনাকে কিছু একটার সাথে ইনভলভ থাকতে হবে, আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে একেবারে ফাঁকা আপনার ক্যারিয়ার, সেটা আসলে দ্যাট লুকস অড টু দ্য স্কলারশিপ গ্রান্টিং অথরিটি। আচ্ছা, ফিজিক্স নিয়ে ওই যে বললাম আপনি কোর ফিজিক্স হয়তো পাবেন না, বাট ফিজিক্স এর অনেক সাব স্পেশালিটিতে অনেক প্রোগ্রাম আছে। আপনাদের কোনো কোর্স আসবে না আইএলটিএস, লাইক আইএলটিএস জিআরই, সেটার জন্য চোখ রাখুন পিটিএ টেলিগ্রাম গ্রুপে। আচ্ছা, রিসার্চ প্রপোজাল কোন কোন টপিকস নিয়ে হলে অ্যাডমিশন অর ফান্ডিং চান্স বেশি হবে? রিসার্চ প্রপোজাল কোন কোন টপিকস নিয়ে, কোন কোন টপিকস বলতে আপনি যে সাবজেক্টে পড়ছেন এবং যে সাবজেক্ট নিয়ে রিসার্চ করতে চান, ইট ডিপেন্ডস অন লাইক সেই সাবজেক্টে আপনার কোন প্রফেসর অ্যাভেলেবল আছে এবং কার ফান্ডিং, মানে ফান্ডিং আছে বা টাকা আছে কোন প্রফেসরের ইয়েছে। সো দিস ইজ ভেরি লাইক, এই কোশ্চেনের অ্যান্সার এরকম স্পেসিফিক ভাবে দেওয়া সম্ভব না কোন কোন টপিক নিয়ে হলে অ্যাডমিশন আর ফান্ডিং চান্স বেশি করে। আপনার যে প্রফেসরের পকেটে টাকা আছে এবং সেই প্রফেসরের রিসার্চ টপিক যদি আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে মিলে যায়, সেই বিষয়ে রিসার্চ প্রপোজাল তৈরি করবেন। আচ্ছা, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, হ্যাঁ এই সাবজেক্ট ইউরোপে অনেক অ্যাভেলেবল। ইংলিশ সাবজেক্ট নিয়ে এমএ প্রোগ্রামের জন্য অপরচুনিটি কেমন? ইংলিশ লিটারেচার সাবজেক্টে প্রোগ্রামে পড়া যায় এবং ইংলিশ লিটারেচার রিলেটেড ইউরোপিয়ান লিটারেচার, তারপরে নর্ডিক লিটারেচার, এরকম অনেক সাবজেক্ট আছে ইউরোপে পড়া যায়। আমি এমবিবিএস শেষ করে এখন লিটারশিপ করতেছি, ফেব্রুয়ারিতে শেষ হবে আমার ইচ্ছা এসএস কোর্স নিয়ে সুইডেন পড়ে যাওয়ার। সামনের সময়টা কেমন করে কাজে লাগাবো? সামনের সময়টা আমি বলবো গো ফর জব। আপনার আপনার উচিত মেডিকেল অফিসার জব থেকে আমি বলবো যে যেখানে রিসার্চ এবং মেডিকেল সায়েন্স, ফর এক্সাম্পল আইসিডিডিআরবি রিসার্চ ফিজিশিয়ান বা এই টাইপের কোনো জবে যদি যেতে পারেন খুব ভালো। আহ, সেক্ষেত্রে কারণ এসএ স্কলারশিপ অ্যাকচুয়ালি ভেরি টার্গেটেড ফর professionals, so you need to have professional experience if you want to target SA scholarship. আচ্ছা, স্কলারশিপ সত্যি অ্যাকাউন্টিং এর ব্যাপারটা কাইন্ডলি, আচ্ছা আমি এটা বুঝতে পারিনি, স্কলারশিপ সত্ত্বেও অ্যাকাউন্টিং এর ব্যাপারটা কাইন্ডলি বলবেন। আহ, আপনি যদি বলতে চান অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়তে যেতে পারবেন কিনা, হ্যাঁ অ্যাকাউন্টিং এর অনেক সাব স্পেশালিটি বা সাব সাবজেক্ট প্রোগ্রাম আছে। স্টাডি গ্যাপ থাকলে অ্যাডমিশন চান্স কি কমে যায়? স্টাডি গ্যাপ বলতে, স্টাডি গ্যাপ আমি ওই যে বললাম, আপনার স্টাডি গ্যাপ বলতে ফর এক্সাম্পল আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, তারপরে আপনি কিছুই করেননি, সেটা আসলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে।
বাট যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে বা অন্য কোনো কিছুর সাথে ইনভলভ থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যাডমিশনের চান্স বেশি থাকে। বা অনেক সময় স্টাডি গ্যাপ কেন আছে তার যদি আপনি প্রপার কোনো রিজন দেখাতে পারেন, সেক্ষেত্রে সেলফ ফান্ডিং এ পড়তে যাওয়া যায়। হয়তো স্কলারশিপ বা ওয়েভার পাওয়া একটু ডিফিকাল্ট হয়, বাট যদি সেলফ ফান্ডেড হন সেক্ষেত্রে পড়তে যাওয়া যায়। স্যার, সিজিপিএ 3, হাউ ক্যান আই ওভারকাম দিস? সেক্ষেত্রে আমি বলবো যাদের সিজিপিএ কম তারা চেষ্টা করবেন জব এক্সপিরিয়েন্স বা ভলেন্টারি এক্সপিরিয়েন্স বা রিসার্চ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে। ঠিক আছে? কারণ আপনার সবসময় মাথায় রাখতে হবে কোনো কিছু যদি কম হয় সেটাকে মেক আপ করার জন্য বা কভার আপ করার জন্য ইউ নিড টু হ্যাভ সামথিং এলস, এবং সেটা আসলে জব এক্সপিরিয়েন্স, রিসার্চ এক্সপিরিয়েন্স, ভলেন্টারি এক্সপিরিয়েন্স দিয়ে কভার আপ করতে হবে। ম্যাথমেটিক্স নিয়ে এটা বলে ফেলেছি অলরেডি। মাস্টার্স গ্যাপের পর গেলে কি ভালো অপরচুনিটি পাওয়া যাবে? ওই যে বললাম, গ্যাপের সময় আপনি কোনো কিছুতে ইনভলভ ছিলেন কিনা সেটা একটু ইম্পর্ট্যান্ট। আর যদি না থাকেন সেক্ষেত্রে ইউ নিড টু হ্যাভ এ স্ট্রং রিজন টু এক্সপ্লেন হোয়াই ইউ হ্যাড দিস গ্যাপ। আচ্ছা, ইকোনমিক্স আর ইংলিশ সাবজেক্ট নিয়ে, ইকোনমিক্সে অনেক থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইকোনমিক্সে অনেক অপরচুনিটি, আর ইংলিশ সাবজেক্টে ইউরোপে মেইনলি অপরচুনিটি বেশি। ফুল ফান্ডিং স্কলারশিপের জন্য কি করতে হবে? ইকোনমিক্স, ইংলিশ আমার মনে হয় ভালো সিজিপিএ থাকা লাগবে। যদি লিটারেচার রিলেটেড বা ইকোনমিক্স রিলেটেড পেপার থাকে বা কাজের এক্সপিরিয়েন্স থাকে সেটাও খুব ইম্পর্টেন্ট। বাট এর বাইরে আসলে দেখতে হবে যে ইউনিভার্সিটি বা স্কলারশিপ অপরচুনিটি গুলো কি কি রিকোয়ারমেন্ট চাই। হাউ টু অ্যাচিভ ফুল ফান্ডেড স্কলারশিপ, দ্যাটস আ ভেরি ব্রড কোয়েশ্চেন, এবং আমি অলরেডি অনেক কিছু আলোচনা করে ফেলেছি যে হাউ টু অ্যাচিভ ফুল ফান্ডেড স্কলারশিপ। আচ্ছা ভাইয়া, ন্যাশনাল ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি আছি, এমএস বাইরে করতে চাই, ফার্মাসিউটিক্যাল বা মেডিসিন কেমিস্ট্রিতে জব অপরচুনিটি কেমন হবে? ফার্মাসিউটিক্যাল মেডিসিন কেমিস্ট্রিতে জব অপরচুনিটি ভালো, যদি ল্যাব বেসড এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আমি বলবো যে ল্যাব বেসড এক্সপিরিয়েন্স হাইলাইট করে অ্যাপ্লাই করা, এবং ফার্মাসিউটিক্যাল মেডিসিন কেমিস্ট্রিতে অপরচুনিটি আছে। ন্যাশনাল কেমিস্ট্রি, আচ্ছা, ইংলিশ সিজিপিএ 3 স্কলারশিপ কি পাওয়া যাবে? যারা ইংলিশ সাবজেক্টে পড়াশোনা করেন, আপনারা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে একটু দেখেন ইংলিশের বা লিটারেচার রিলেটেড। আপনি যে ইংলিশ ইংলিশ সাবজেক্টেই যেতে পারবেন না, বাট ইউ শুড ফোকাস লিটারেচার মোর দ্যান ইংলিশ। ঠিক আছে? যারা ইংলিশে পড়ালেখা করছেন, সিজিপিএ 3.75+, একটা পাবলিকেশন বিএসসি নিয়ে নিউজিল্যান্ড ইউনিভার্সিটি, এমএল ফুল ফান্ডিং পাওয়ার প্রশ্নে এটা আসলে একটু ডিফিকাল্ট এইভাবে বলা যে ফুল ফান্ডিং পাওয়ার পসিবিলিটি কেমন। ফুল ফান্ডিং পাওয়ার পসিবিলিটি আসলে আম, এটা এটা আপনি অকল্যান্ডে যে ফুল ফান্ডিং পাবেন এমএসসি তে, সেটা আমি বলতে পারবো না, কারণ দ্যাট ইজ ভেরি হাইলি কম্পিটিটিভ। বিশেষ করে মাস্টার্স ফুল ফান্ডিং পাওয়া, আনলেস লাইক নিউজিল্যান্ডের কোন ইন্টারন্যাশনাল স্কলারশিপ যদি আপনি ক্র্যাক করতে পারেন, নাকি পিএইচডি করা বেটার। পিএইচডির জন্য অ্যাপ্রোচ করতে পারেন ইফ ইউ হ্যাভ এ গুড পাবলিকেশন, ইফ ইউ হ্যাভ এ গুড ল্যাব এক্সপিরিয়েন্স। আপনার যদি মেশিন লার্নিং রিলেটেড কোনো কোর্স করা থাকে, ফ্রি কোর্স কোর্সেরা থেকে বা অন্যান্য কোনো সোর্স থেকে, yes you can approach professor or faculty there. কেমিস্ট্রি সাবজেক্ট ডিমান্ড কোন দেশগুলোতে বেশি? আচ্ছা, আপনাদেরকে একটা খুব সহজ ট্রিক্স বলে দিই। আপনার কেমিস্ট্রি সাবজেক্ট গুলোতে কোন ডিমান্ড কোন দেশগুলোতে বেশি, সেটা যেন দুইটা ওয়ে থাকতে পারে। আপনি গুগলে চলে যান, লেখেন যে কেমিস্ট্রিতে কোথায় ডিমান্ড আছে সাবজেক্টের। আরেকটা জিনিস করতে পারেন, আপনি লিঙ্কডইন জবে যান, কেমিস্ট্রি জব সার্চে গিয়ে কেমিস্ট্রি সাবজেক্ট জাস্ট কেমিস্ট্রি লেখেন, আর কান্ট্রির জায়গায় আপনার যদি পার্টিকুলার কোনো দেশ থাকে পছন্দের, ইউএসএ বা ইউকে বা অস্ট্রেলিয়া, সেটা লেখেন। তাহলে আপনি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারবেন যে কোন দেশে কেমিস্ট্রি রিলেটেড অপরচুনিটি অ্যাভেলেবল। সো এটা শুধু কেমিস্ট্রির জন্য না, যে কোনো সাবজেক্টের জন্য এই দুটা স্ট্র্যাটেজি আপনারা একটু ফলো করতে পারেন। আচ্ছা ভাই, ইংলিশ লিটারেচার নিয়ে বলে ফেলেছি, আই এম সরি, আমি লেটে জয়েন করেছি, আজকে জয়েনটা ছিলাম ভাই। বোটানি নিয়ে আমি অলরেডি বলে ফেলেছি। আপনারা যদি ফেসবুক লাইভটা পরে চেক করেন, তাহলে আহ, জানতে পারবেন। প্রফেসর রিচ আউট করার মেথডটা জানলে ভালো হয়। প্রফেসর রিচ আউট করার মেথড আপনাকে, ওই যে বললাম আগে, কান্ট্রি স্পেসিফিক হন, আপনি কোথায় যেতে চান,
তারপরে সেই কান্ট্রির ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ওয়াইজ ইউনিভার্সিটি গুলোর ফ্যাকাল্টি চেক করেন, এবং ফ্যাকাল্টি চেক করে তারপরে দেখেন কোন কোন ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্টের ফ্যাকাল্টি আছে, এবং মাঝে মাঝে এটাও চেক করতে পারেন ওই ফ্যাকাল্টির নাম দিয়ে কারো ফান্ডিং আছে কিনা সেটা গুগলে, এবং তারপরে আপনি মেইল লিখতে পারেন আপনার আহ, আহ, বিস্তারিত লিখে, এবং আপনি এবং রিচ আউট করার জন্য আপনাকে আসলে ওই প্রফেসর নিয়ে একটু পড়াশোনাও করতে হবে, না হলে আপনি যদি একটা ভেগ ইমেল পাঠান ইট উইল নট ওয়ার্ক। কেমিস্ট্রি নিয়ে বলে ফেলেছি, ডিবিএম আর বিএসসি ভেট সায়েন্স, অ্যানিমাল হাজবেন্ড্রি প্র্যাকটিশনার, ডক্টর হওয়ার জন্য লাইসেন্সের এক্সামটা কেমন আপনি আপনাদেরকে আমি একটা খুব সহজ কথা বলে রাখি, ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড ইউর ক্যারিয়ার ইন হেলথ সেক্টর, বাইরে যদি আপনি হেলথ সেক্টরে ক্যারিয়ার করতে চান, সেটা মানুষের হোক বা ভেটেরিনারি হোক বা যে কোনো কিছু হোক, হেলথ সেক্টরে ক্যারিয়ার করতে গেলে ইউ নিড টু অ্যাটেন্ড লাইসেন্সিং এক্সাম। ঠিক আছে, এটা পসিবল, বাট ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট। আচ্ছা, জার্মানি যাওয়ার প্রসেসটা জানতে চাই, কোন সাবজেক্ট জার্মানি যাওয়ার প্রসেস? আসলে এরকম এক লাইনে বলা সম্ভব না। অনার্স শেষ করে ডিরেক্ট পিএইচডি ফান্ড পাওয়া যাবে, প্রফেশনাল অনার্স করে যদি আপনার ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, পাবলিকেশন থাকে, অবশ্যই ফান্ড ম্যানেজ করা আহ, সম্ভব। আমার পড়াশোনা ইকোনমিক্স নিয়ে, বাট আমি কুকিং এবং বেকারি নিয়ে কোর্স করতে চাই, সেক্ষেত্রে আমার কি ওয়েতে আগাতে হবে? আপনার যদি কুকিং এবং বেকারি নিয়ে কোর্স করতে চান, বাংলাদেশে কুকিং এবং বেকারি নিয়ে কিছু প্রফেশনাল কোর্স করে নিতে পারেন, এবং ট্রাই টু রিসার্চ অন হাউ টু ডেভেলপ ইউর স্কিল ইন কুকিং বেকারি, এবং বাইরে কি কি অপরচুনিটি আছে সেটা নিয়ে আপনাকেই ঘাটাঘাটি করতে হবে। ম্যাথ নিয়ে জেএনইউ থেকে বিএসসি এমএসসি করেছি, ম্যাথ নিয়ে আমি অলরেডি বলেছি যে আপনাকে সাব স্পেশালিটি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। মেশিন লার্নিং নিয়ে এখন বাইরে অনেক ভালো কাজ করছে, ভালো হবে। মেজর কি ম্যাথ রাখলেই ভালো হয়। এটা এটা আসলে আপনি কোথায় দেখতে চান? আপনি কি নিজেকে প্রোগ্রামার হিসেবে দেখতে চান, নাকি আপনি আরো বিগ ডেটা নিয়ে কাজ করতে চান? সেটা সেটা আহ, ভাবতে হবে যে আপনি ম্যাথের কোন সাব স্পেশালিটি নিজেকে স্পেশালিস্ট করতে চান। জিওগ্রাফি, জিওগ্রাফি এরকম কোর জিওগ্রাফি হয়তো আপনি পাবেন না, বাট জিওগ্রাফি, অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, তারপরে জিআইএস, এইগুলো নিয়ে কাজ হয়। আপনাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, ইফ আপনি যদি বাইরে নিজেকে এস্টাবলিশ করতে চান, আপনাকে সবসময় টেকনিক্যালি ভাবতে হবে, ঠিক আছে? কারণ সফট স্কিল ওদের কাছে আছে, ওদের কাছে হার্ড স্কিল নেই। সেই হার্ড স্কিলের অভাবটা পূরণ করার জন্যই আপনাকে টেকনিক্যাল সাবজেক্টে যাওয়া একটু বেশি দরকার। এই কারণেই দরকার, কারণ আপনি যদি টেকনিক্যাল সাবজেক্টে আপনার হার্ড স্কিল থাকে, দেন ইউ ক্যান এস্টাবলিশ ইউরসেলফ ইন এ ডিফারেন্ট সিচুয়েশন, ডিফারেন্ট এনভায়রনমেন্ট। সো শুধু জিওগ্রাফি নিয়ে পড়লে হয়তো হবে না, কিন্তু আপনার যদি জিআইএস নিয়ে এক্সপার্টিস ডেভেলপ করতে পারেন, আপনি ইজিলি ক্যারিয়ার করতে পারবেন বাইরে। অস্ট্রেলিয়া গেট থ্রু এজেন্সি, 100% স্কলারশিপ থ্রু এজেন্সি, কোয়াইট ডিফিকাল্ট। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে ইউরোপে অনেকগুলো দেশে অপরচুনিটি আছে। এগ্রিকালচারে অনার্স করতেছি, এগ্রিকালচার নিয়েও অনেক অনেক ইউনিভার্সিটি কাজ করে। এগ্রিকালচার নিয়ে এখন ক্লাইমেট অ্যাডাপ্টেশন এবং এগ্রিকালচার খুব ইমার্জিং একটা এরিয়া। সাস্টেনেবিলিটি, সাস্টেনেবল এগ্রিকালচার, এটাও খুব ইমার্জিং একটা এরিয়া। আচ্ছা, ন্যাশনাল ইউনিভার্সিটি কেমিস্ট্রি নিয়ে অলরেডি আমি বলে ফেলেছি। জিওলজি ডিপার্টমেন্ট, আমি আমি আপনাদেরকে যেটা বলছি যে জিওলজি, বোটানি, এগুলোর সাব স্পেশালিটি বা সাব ব্রাঞ্চে যেতে হবে। এই কোর বাংলাদেশে যেভাবে আমরা ব্যাচেলার পড়ি জিওলজি বোটানি, এইরকম ভাবে বাইরের দেশে মাস্টার্স বা পিএইচডির জন্য ওরকম ভাবে পড়ানো হয় না। তারা আসলে সাব স্পেশালিটি নিয়ে কাজ করে। এগ্রিকালচার নিয়ে বলে ফেলেছি, কেমিস্ট্রি বলা হয়েছে। ল, ইউএসএ তে পড়তে যেতে চাই। আপনি 3.1 নিয়ে ইউএসএ তে ফুড লতে পরামর্শ চাই। এগ্রিকালচার ও ফুড লতে আমার মনে হয় ইউএসএ তে পড়তে যেতে চান, ইউএসএ বলতে নর্থ আমেরিকাতে পড়তে যেতে চান, তাই তো? তো সেক্ষেত্রে আপনাকে ওয়েস কনভার্সন করতে হবে গ্রেড, এবং নর্থ আমেরিকায় এমএসসি ফুল ফান্ডিং পাওয়া কোয়াইট ডিফিকাল্ট আমার জানা মতে। প্রফেসরের ফান্ডিং আছে কিনা কিভাবে চেক করব? আহ, সেটা করতে গেলে আপনাকে আসলে একটু ঘাটাঘাটি করতে হবে। ইট ইজ টাইম কনজিউমিং, আমি আপনাকে আবারও বলছি।
সোশ্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়তে যাওয়া কি ঠিক হবে জার্মানিতে? হ্যাঁ, সোশ্যাল সায়েন্স ভালো সাবজেক্ট। জার্মানি, ইউরোপিয়ান কান্ট্রিগুলো যাদের ব্যাকগ্রাউন্ড সোসিওলজি বা আর্টস বা মানবিক বিভাগ, তারা ইউরোপকে ফোকাস করতে পারেন। ইউরোপ আসলে সোসিওলজি, আর্টস, মানবিক বিভাগ বা জেন্ডার, এইসব রিলেটেড টপিক গুলো ইউরোপে ডিমান্ড আছে ভালো, এবং একাডেমিয়াতে ভালো অপরচুনিটি আছে। ইউডেমি কোর্স সার্টিফিকেট ডিমান্ড কেমন? আসলে ডিমান্ড কেমন বলতে ওরকম কিছু নাই, বাট ইফ ইউ হ্যাভ সার্টিফিকেট, ফিল ফ্রি টু শো ইট। ঠিক আছে, ইউডেমি হোক, কোর্সেরা হোক, অ্যাটলিস্ট আপনার ফ্যাকাল্টি বা স্কলারশিপ অথরিটি জানবে যে আপনার কিছুটা হলো এই বিষয়ে জ্ঞান আছে। এমবিবিএস ডক্টরের জন্য কোন কান্ট্রি, কোন সাবজেক্টটা বেস্ট হবে ফর গেটিং পিআর? দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। ফর গেটিং পিআর আমি বলবো যে পিআর পাওয়া আসলে খুব ডিফিকাল্ট, এবং কোন সাবজেক্টও ডিফিকাল্ট। কিন্তু আমি পার্সোনালি এমবিবিএস ডক্টরদের এনকারেজ করব যে হার্ড স্কিল, যেটা বললাম যে ইফ ইউ ক্যান গ্যাদার সাম হার্ড স্কিল বলতে যেটা বলি, ফর এক্সাম্পল আপনি যদি স্ট্যাটিস্টিক্স বা এপিডেমিওলজি বা হেলথ ইকোনমিক্স এই টাইপের সাবজেক্টে যান, তাহলে বা ফার্মাসিউটিক্যালস রিলেটেড কোনো সাবজেক্টে যান, তাহলে ডিমান্ড আছে সেগুলো। বাট এর বাইরে পাবলিক হেলথ বা হেলথ প্রমোশন, এই সাবজেক্ট গুলোতে একাডেমিয়া ছাড়া অফিস জব বা ডেস্ক জবে খুব একটা ডিমান্ড নেই। আর গেটিং পিআর, দ্যাট ইজ আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। পিআর পাওয়ার জন্য আসলে 5 বছর 10 বছরের একটা লং প্রসেস পার হতে হয়। মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল, কোন দেশ ভালো হবে? এটার জন্য আসলে আপনি এখন নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ সব দেশেই মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিমান্ড আছে। এমএসএ সেলফ ফান্ডিং আইডিয়া চাচ্ছি। এমএসএ সেলফ ফান্ডিং আইডিয়া বলতে আপনি সেলফ ফান্ডে এমএসএ যদি পড়তে যেতে চান, এটা এটা আসলে ভ্যারি করে কান্ট্রি টু কান্ট্রি। আপনি যদি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা নর্থ আমেরিকা বা ইউরোপ বা ইউকে যেতে চান, সো ইউরোপ মাইট বি এ বিট চিপার। আবার যদি আপনি নর্থ আমেরিকা যেতে চান, হিউজ একটা কস্ট। সো আইডিয়া এরকম ভাবে জেনেরিক বলা ডিফিকাল্ট। সো আমি মনে হয় কম বেশি সবার অ্যান্সার চেষ্টা করেছি। এবার র্যাপ আপ করতে যাচ্ছি। আর কারো যদি কোয়েশ্চেন থাকে, ফিল ফ্রি টু শেয়ার ইউর কোয়েশ্চেন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ। ওকে, থ্যাংক ইউ।